যত জায়গায় তুমি দেখবে কোনো একটা কনসেপ্ট আছে, সেই জায়গাগুলোতে একটু ভালো করে আহ, এটা বোঝার চেষ্টা করবা, বা যে কনসেপ্টটা আছে ওই কনসেপ্টটা আত্মস্থ করার চেষ্টা করবা। কনসেপ্ট বেস প্রশ্ন সাজেস্ট করা হয়, যেই প্রশ্নগুলাই ক্যালকুলেটর দিয়েও সলভ করা যাবে না সেই প্রশ্নগুলাই হচ্ছে কনসেপ্ট বেস প্রশ্ন। কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে পোষাইতে পারবে না, ওগুলো ক্যালকুলেটর জিনিসই না, ক্যালকুলেটর দিয়ে ওটা করার সুযোগই নেই। সেই জিনিসগুলা সাজেস্টে দেওয়ার চেষ্টা করা হবে। তো এগুলো একটু ভালো করে খেয়াল করবে, যে যে জায়গায় কনসেপ্ট আছে সেগুলো আত্মস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, আর ক্যালকুলেটর দিয়ে যদি হয়ে যায় সেটা তো আমাদের জন্য বোনাস, সেরকম তো প্রশ্ন থাকবেই অবশ্যই। বাট কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমাকে মেরিট পজিশন আগে নিয়ে যাবে, তারা কিন্তু এরা না যারা ক্যালকুলেটর দিয়ে করা যায়। তারা হচ্ছে ওরা যাদেরকে কনসেপ্ট দিয়ে মিলাইতে হয়। তো কনসেপ্ট দিয়ে যারা মিলাইতে পারবে তারা অবশ্যই আগে যাবে। বুঝছো? বেসিক কথা বলতে কি, যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের রিভার্স মেথড। ইনভার্স মেথড না, রিভার্স মেথড, মানে ঠিক উল্টা ঘটনা ঘটে। ডিফারেন্সিয়েশন আমরা করে যা পাই, ওটাকে ইন্টিগ্রেশন করলে আমরা ওই জিনিসটা ব্যাক পাই। কিছু জিনিস হারায় যায় ইন্টিগ্রেশন করতে গেলে, সেটার নাম হচ্ছে সি। ঠিক আছে? আচ্ছা, এই সি এর কনসেপ্ট থেকে কিন্তু একটা চমৎকার ম্যাথ গতকালকে ক্লাসে ছিল, কোয়েশ্চেন অ্যানালাইসিস ক্লাসে। এটা ক্যালকুলাসের প্রশ্ন, ক্যালকুলাসের প্রশ্ন, বাট আসছে হচ্ছে ফিজিক্সে, এবং সেখানে গতিবিদ্যা ইউজ করা হয়েছে। সি এর কনসেপ্ট তোমার যদি না থাকে, তাহলে তুমি ফিজিক্সের এই ম্যাথটা সলভ করতে পারবে না। এটা ফার্স্টে কোনো এক সালে 17 18 বা এরকম কোনো একটা সালে আসছিল। তো কালকে ওই প্রশ্নটা চমৎকার প্রশ্ন। আমি আলাদাভাবে এটা একটা ভিডিও বানিয়ে দিব আর কি, আলাদাভাবে দিব এটা। মেইন ভিডিওটা আজকে আপলোড হবে রাতে, দেখা যাক। এখন আমরা শুরু করি। তো এটাতে আমরা জানি যে ইন্টিগ্রেশন দিয়ে আসলে আমরা কি করি, ক্ষেত্রফল বের করি। তো আমরা এটা মাথায় রাখবো, এটা মনে রাখা জরুরি। যত জায়গায় তুমি দেখবে কোনো একটা কনসেপ্ট আছে, সেই জায়গাগুলোতে একটু ভালো করে আহ, এটা বোঝার চেষ্টা করবা, বা যে কনসেপ্টটা আছে ওই কনসেপ্টটা আত্মস্থ করার চেষ্টা করবা। কনসেপ্ট বেস প্রশ্ন সাজেস্ট করা হয়, যেই প্রশ্নগুলাই ক্যালকুলেটর দিয়েও সলভ করা যাবে না সেই প্রশ্নগুলাই হচ্ছে কনসেপ্ট বেস প্রশ্ন। কিছু প্রশ্ন থাকবে যেগুলো তুমি ক্যালকুলেটর দিয়ে পোষাইতে পারবে না, ওগুলো ক্যালকুলেটর জিনিসই না, ক্যালকুলেটর দিয়ে ওটা করার সুযোগই নেই। সেই জিনিসগুলা সাজেস্টে দেওয়ার চেষ্টা করা হবে। তো এগুলো একটু ভালো করে খেয়াল করবে, যে যে জায়গায় কনসেপ্ট আছে সেগুলো আত্মস্থ করবা, ঠিক আছে? আচ্ছা, আর ক্যালকুলেটর দিয়ে যদি হয়ে যায় সেটা তো আমাদের জন্য বোনাস, সেরকম তো প্রশ্ন থাকবেই অবশ্যই। বাট কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমাকে মেরিট পজিশন আগে নিয়ে যাবে, তারা কিন্তু এরা না যারা ক্যালকুলেটর দিয়ে করা যায়। তারা হচ্ছে ওরা যাদেরকে কনসেপ্ট দিয়ে মিলাইতে হয়। তো কনসেপ্ট দিয়ে যারা মিলাইতে পারবে তারা অবশ্যই আগে যাবে। বুঝছো? সো ইন্টিগ্রেশন হচ্ছে, প্রথম কথা, ইন্টিগ্রেশন হচ্ছে রিভার্স মেথড অফ ডিফারেন্সিয়েশন, যেটা আমরা সবাই জানি, তাও লিখে দিই। রিভার্স মেথড, দিস ইজ রিভার্স মেথড অফ ডিফারেন্সিয়েশন। সেকেন্ডলি, এটা দ্বারা আমরা কি বের করি? এরিয়া বের করি। ঠিক আছে? এটা হচ্ছে এটা হচ্ছে এরিয়া বের করার জন্য আমরা ব্যবহার করতে, ইউজড ইন, ইন্টিগ্রেশন কোথায় ব্যবহার করা হয়? ইউজড, ইউজড টু ডিটারমাইন, ইউজড টু ডিটারমাইন এরিয়া আন্ডার এ কার্ভ। একটা কার্ভ বা একটা বক্ররেখা দ্বারা আবদ্ধ অংশের এরিয়া, যেটা সেই এরিয়া বের করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। তো দুইটাই আসলে একই জিনিস। তুমি যদি কনসেপ্টটা বুঝো তাহলে বুঝবো এটা আসলে সেম কথাই, এটা যা বোঝে এক্সাক্টলি তাই বোঝায়। তারপরেও আলাদাভাবে মনে রাখা দরকার, কারণ জ্যামিতিক ভাবে কখনো এটা কাজে লাগবে, কখনো তোমার এটা কাজে লাগবে। ঠিক আছে? এটার ইউজ তো আমরা দেখছি ফিজিক্সে। তো আজকে এখানে ম্যাথে কিন্তু আমরা ইউজ থেকে বেশি দেখবো হচ্ছে টাইপস, বিভিন্ন টাইপের ইন্টিগ্রেশন প্রশ্ন আসে পরীক্ষায়, সেগুলো কেমনে সলভ করতে হয়। ধরো তোমাকে বলা হলো, এটা এটা মনে রাখা সবার আগে জরুরি, যে এই ব্যাপারটা মনে রাখা জরুরি যে ইন্টিগ্রেশনে, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। ইন্টিগ্রেশনে যেমনটা আমরা ডিফারেন্সিয়েশনে করতে পারতাম, যে কোনো একটা কিছুকে আমার মন চাইছে এক্স বলার দরকার, আমি ওটাকে এক্স বলে দিলাম, চেইন মেথড যেটাকে বলতাম, ওটাকে পরবর্তীতে আবার ডিফারেন্সিয়েট করতাম। ইফ দ্যাট ইজ নট এক্স দেন উই হ্যাভ টু কনসিডার দিস ওয়ান এক্স এগেইন, দেন উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইট এগেইন। গুণ করে করে জিনিসটা চলতে থাকে। মনে আছে না ব্যাপারটা? ইন্টিগ্রেশনে এরকম আসলে ডিফারেন্সিয়েশনের মধ্যে কাজটা করা যায় না। ইন্টিগ্রেশনে এই যে কথাটা মনে রাখবা, ইন্টিগ্রেশনে ডিফারেন্সিয়েশনের মতো, ইন্টিগ্রেশনে ডিফারেন্সিয়েশনের মতো কোনো ফাংশনকে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের মতো কোনো ফাংশনকে এক্স ধরে তুমি কাজ করতে পারবে না। ঠিক আছে? এক্স ধরে করা যায় না, এই ব্যাপারটা জরুরি মনে রাখা। এক্সেপ্ট এক্স প্লাস বি টাইপ লিনিয়ার ফাংশন, যেগুলা সরলরৈখিক ফাংশন, মানে যেগুলাতে কোনো পাওয়ার নাই, পাওয়ার ওয়ান, পাওয়ার নাই মানে পাওয়ার ওয়ান, সেগুলাতে কিন্তু আমরা এক্স ধরে কাজ করতে পারি। ঠিক আছে? এক্সেপ্ট এক্স প্লাস বি টাইপ লিনিয়ার ফাংশন। তো এই ব্যাপারটা তোমার ইন্টিগ্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সহজে ম্যাথ মেলানোর ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা জেড ধরে সময় নষ্ট করি,
এইটা যদি মনে থাকে, অনেক ক্ষেত্রে জেড ধরতে হয় না, জেড না ধরেই সহজে আনসার মিলাই ফেলতে পারবা। কারণ ক্যালকুলেটর সবসময় কিন্তু আসলে খুব একটা ভালো সলিউশন না। মাঝে মাঝে অনেকগুলো ট্রায়াল এররের মাধ্যমে আনসার মিলাতে হয়, সময় লাগে। যদি তুমি ডিরেক্ট ধরে ফেলতে পারো, ডিরেক্ট আনসার মিলাই ফেলতে পারবা। বোঝা গেছে কিনা? আচ্ছা, এখন আমরা তাহলে বুঝি যে আসলে এই লিনিয়ার ফাংশন বলতে কি বোঝাচ্ছি। ধরো আমি তোমাকে বললাম ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন দ্বারা একটা কাজ করো। এই জিনিসটাকে কি কপি পেস্ট করা যায়? না, থাক, সমস্যা নেই, চলবে। আমি বললাম ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি? জানি অবশ্যই আমরা এটা, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা, এখন এই কাজটা কিন্তু তুমি র্যান্ডম যে কোনো ফাংশনের ক্ষেত্রে এইভাবে এক্স ধরে করে ফেলতে পারবে না। ধরো আমি তোমাকে বললাম ইন্টিগ্রেশন অফ এ এক্স স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফাইভ ডিএক্স। তুমি মনে মনে আশা করতা যে এ এক্স স্কোয়ার প্লাস বি কে যদি আমি এক্স ধরতে পারি, তাহলে তো এটা এক্স টু দি পাওয়ার ফাইভ এর মতো করে আগানো যায়। বাট এখানে সেটা ধরার সুযোগ নেই। আমরা বলবো এ এক্স স্কোয়ার প্লাস বি কে এক্স ধরা যাবে না। কেন এক্স ধরা যাবে না? কারণ এটা একটা দ্বিঘাত বা লিনিয়ার ফাংশন না। কারণ এ এক্স স্কোয়ার প্লাস বি ইজ নট লিনিয়ার। কি হলে ধরা যাইতো? যদি এক্স প্লাস বি থাকতো। তাই আমি বললাম যদি এরকম হয় যে আমরা এক্স প্লাস বি টু দি পাওয়ার ফাইভ ধরে কাজ করতেছি, তখন আমরা এক্স প্লাস বি, যেহেতু আমি যাকে এক্স ধরতে চাই, ভালো করে ব্যাপারটা খেয়াল করবা, যাকে আমি এক্স ধরতে চাই সে যদি লিনিয়ার হয় তাইলে আমি আগাইতে পারবো। ঠিক আছে? তো আমি সামথিং টু দি পাওয়ার এন এর, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র মুখস্থ পারি। তো আমার এক্স প্লাস বি টু দি পাওয়ার ফাইভ দেখে মাথায় আসলো আমি এক্স প্লাস বি কে এক্স ধরতে পারলে আমার সুবিধা হইতো, বা আমি সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। এক্স প্লাস বি কে আমি এক্স ধরতে চাই, এখন চেক করবো এক্স প্লাস বি লিনিয়ার কিনা। লিনিয়ার, তাহলে ধরা যাবে। তো সূত্রটা কি হবে তাহলে, আনসারটা কি হবে তাহলে? এক্স প্লাস বি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান, তাহলে সিক্স ডিভাইডেড বাই, এখানে ডিফারেন্সিয়েশন করতাম আমরা গুণ, মানে ওইটাতে এখন ভাগ করব। তাহলে ডিভাইডেড বাই সিক্স তো আছেই, ওটা তো আছেই, এক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স বাই সিক্স সূত্রে আছে। আর এই যে আমার পরবর্তীতে ডিফারেন্সিয়েশন করার সময় এক্স প্লাস বি আমি আরেকবার করতাম, থাকতো এখানে এ খালি, যেহেতু এটা এক ঘাত, এক ঘাতে বেশি তো কিছু এখানে এই স্টাইলে আসবেই না। তাহলে এই যে এ থাকতো গুণ আকারে, আমরা এখানে এটা করবো ভাগ। এই জাস্ট পার্থক্যটা, মানে জাস্ট এ, এই হচ্ছে হিসাবটা। এরপরে প্লাস সি দিয়ে দাও। বোঝা গেছে কিনা? তারপরে ধর আমি তোমাকে বললাম যে ইন্টিগ্রেশন অফ সাইন এ এক্স ডিএক্স। আমরা তো সূত্র পারি মুখস্থ, কি এটা দেখলে তো আমার মাথায় মনে পড়বে। এটা কি মনে পড়বে? দেখো, এটা দেখে আমার মাথায় কি আসছে, এটা দেখে আমার মাথায় আসছে যে আমি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান কি, এটা মনে পড়তে পার, এটা আমার মনে হচ্ছে। তো এই যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর কথা আমার মনে পড়ছে, তাকে আমি ধরতে চাচ্ছি এক্স প্লাস বি কে, দ্যাট এক্স প্লাস বি শুড বি লিনিয়ার ফাংশন। যেমন ধরো এখানে সাইন এক্স প্লাস সাইন এক্স ডিএক্স, অনেকে এখানে আবার কনফিউশন তৈরি করে যে সাইন কিন্তু লিনিয়ার ফাংশন না। সাইন ফাংশনটা তো এরকম, বাট আমি তো সাইন কে এক্স ধরতে চাচ্ছিও না, আমি চাচ্ছি এক্স কে এক্স ধরতে। তো যাকে আমি এক্স ধরতে চাই তাকে আমি এক্স ধরতে পারবো যদি সে লিনিয়ার হয়। তাহলে সাইন এক্স, এক্স এখানে লিনিয়ার, তো আমি মাথায় রাখবো এখানে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স আমি ধরতে চাচ্ছি। তাহলে সাইনের সূত্র তো আমি পারি, তাহলে সাইনের ভিতরে যে আছে তারটাই না আমার এক্স হওয়া লাগবে। তো এক্স কি লিনিয়ার না? এক্স লিনিয়ার, সুতরাং আমরা সাইন এক্স কে এক্স ধরে কাজ চালাতে পারি, মানে এক্স কে এক্স ধরে কাজ চালাতে পারি। তো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স সমান কি মাইনাস কজ এক্স না? তো আমি এখানে লিখবো কি, মাইনাস কজ এক্স। যেহেতু সহগ হিসেবে এখানে এক্স এর সাথে এ ছিল, তাই আমরা এ দ্বারা ভাগ করবো। এটা জাস্ট মনে রাখবা, ইন্টিগ্রেশনে ওইটা দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে কিনা? আশা করি বোঝা গেছে। আচ্ছা, কজ এক্স হবে, ইয়েস, কজ এক্স হবে, কজ এক্স বাই এ প্লাস সি। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। ওকে, এখন তাহলে এটাও তো আমরা করতে পারার কথা। ধরো এখানে তোমাকে বলো, এগুলো কিন্তু কিছু কমন সেন্স ওয়ালা প্রশ্ন, যেগুলো একদম সহজ প্রশ্ন। ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স। তোমার মাথায় এগুলা থাকা লাগবে, যে আমার কারে দেখে কি মনে হওয়ার কথা। আমার দেখেই মনে পড়ার কথা এক্স টু দি পাওয়ার ফোর কে ডিফারেন্সিয়েট করলে এক্স কিউব পাওয়া যায়। আমি সাথে সাথে কি করব, এক্স টু দি পাওয়ার ফোর কে জেড ধরবো। ঠিক আছে? অনেকে ডিএক্স ধরে, মানে ডি সামথিং ধরে কাজ করে, বা আমি ডি সামথিং এর টেকনিকে আসলে ওইভাবে কাউকে নিতে চাই না, কারণ কম সময়ের মধ্যে এগুলা দিয়ে আবার পেস্ট লাগানো হয়। ডি সাইন এক্স, ডি কজ এক্স, ওগুলোতে আমি এখন যাবো না, আমি নর্মাল জেড ধরেই করাবো। তো এক্স টু দি পাওয়ার ফোর কে যদি আমি জেড ধরি, তাহলে এক্ষেত্রে আমাদের আসবে কি, ফোর এক্স কিউব ডিএক্স সমান ডিজেড।
তাহলে এখানে তো বুঝতেছই, এক্স কিউব ডিএক্স কে আমি এই ডিজেড এর মাধ্যমে নিয়ে আসতে পারি। আমি বলতে পারি এখানে এক্স কিউব ডিএক্স সমান 1/4 ডিজেড। সো এখানে এক্স কিউব ডিএক্স কে 1/4 ডিজেড বলে দাও। 1/4 বাইরে থাকলো, ডিজেড বলে দিলাম। আর এক্স টু দি পাওয়ার 4 যেহেতু জেড, জেড এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড। নাও এটা তোমার সহজ ম্যাথ। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1/4 ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড, ই টু দি পাওয়ার জেডই হবে। সব শেষে জেড এর জায়গায় জেড এর মানটা বসায় দাও। এখন আমি বলবো 1/4 ইন্টু ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 4 প্লাস 6। ঠিক আছে কিনা? আর প্রাসঙ্গিকভাবে কিছু কথা বলে রাখি, যেগুলো থেকে সাস্টের প্রশ্ন আসে বা আসতে পারে, সেগুলো হচ্ছে এটা, এই টাইপের প্রশ্ন কিন্তু সাস্টে প্রায় আসে। ধরো বললো ইন্টিগ্রেশন অফ ডি লন এক্স, এটা যখন আসছিল প্রথম সাস্টে 2012 সালে আসছিল এই প্রশ্নটা, আমাদের ঠিক আগের বছর। সো এটা আমি সলভ করছিলাম, এবং আমার সলভ করার পরে খুব ভালো লাগছে যে একটা সলভ করছি, যেটা এর আগে কেউ কোথাও দেখেনি। মানে তখন তো আর এইভাবে সবাই সব পারে ব্যাপারটা এরকম ছিল না। যাই করার সবাই চিকন বুদ্ধি বা টেকনিক খাটিয়ে বা বুদ্ধি খাটিয়ে বা কোনো একভাবে কমন সেন্স খাটিয়ে করতো। অনেক কিছু আছে আমরা তখন ওইভাবে বুঝতাম না, বাট মিলাইতে পারলে ভালো লাগতো। তো এটা হচ্ছে ওয়ান অফ দোজ ম্যাথস যেটা আমি যখন পরীক্ষা হয়েছে, 12 ব্যাচের পরীক্ষা, আমরা তো তখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন ফ্রেন্ডরা নিয়ে আসছে শাস্ত্রের প্রশ্ন, দেখলাম ও আচ্ছা এটা তো এইভাবে করা যায়, একজন দিছে আমরা, দেখো এটা সলভ করতে পারো কিনা। তো আমি এটা সলভ করছি, করার পরে ভালো লাগছে। বাট এখন তো এগুলো তোমরা সবাই পারো, ইন্টিগ্রেশন অফ ডি লন এক্স, তো এটাও মাথায় রাখবে। এখন সবাই তো সবকিছু পারো, So এখন শাস্ত্র কিন্তু এগুলা হয়তো হিসাবে রেখে আর একটু অ্যাডভান্স জিনিস দিতে পারে। সো কনসেপ্টটাতে জোর দিবা। কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে, তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে শাস্ত্রের ক্ষেত্রে, আমি আমার আগের হিসাব থেকেই বলতেছি, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তুমি খুব পরিশ্রমী স্টুডেন্ট না হইলেও ভালো করতে পারবা। তার মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে পরিমাণ তোমার পরিশ্রম করা দরকার, এটা কিন্তু অন্য লাইনের পরিশ্রমী। কনসেপ্ট ক্লিয়ার করার পিছিয়ে অনেক সময় দিছে, কনসেপ্ট আর ক্লিয়ার আছে, প্র্যাকটিস খুব বেশি করে নাই, অথবা কেতাব স্যারের বইয়ে সব ম্যাথ সলভ করতে পারে না, কিন্তু তার কনসেপ্টটা ক্লিয়ার আছে। তো এই পার্থক্যটা যদি জাস্ট অন্যবারের মতো প্রশ্ন করে, এই পার্থক্যটা তৈরি হবে। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ভালো করার সুযোগ থাকবে। ঠিক আছে, আমি আশা করি সেটা হবে। ঠিক আছে, তো এখানে আসলে খুব বেশি পরিশ্রমী হওয়ার থেকে জরুরি হচ্ছে কনসেপচুয়ালি খুব বেশি সাউন্ড থাকা। কনসেপচুয়ালি সাউন্ড থাকা আর প্রিপারেশন খুব ভালো থাকার মধ্যে অনেক পার্থক্য আছে। কিছু স্টুডেন্ট থাকে সব দিক থেকেই একদম পারফেক্ট, তার কনসেপ্ট ক্লিয়ার, তার প্রিপারেশন অনেক চাঙ্গা প্রিপারেশন, এরা তো আসলে কোনো জায়গাতে আটকাবে না, দেখা যাবে যে বইটা টপ করতেছে, শাস্ত্র টপ করতেছে, এরা সব জায়গাতেই ভালো করবে। বাট কিছু স্টুডেন্ট থাকবে যারা ধরো কনসেপচুয়ালি অনেক সাউন্ড, মানে খুব সহজে জিনিস ধরতে পারে, বাট একটা কঠিন ম্যাথ তো তার কনসেপ্ট দিয়ে মিলানো যায় না। কঠিন ম্যাথ মিলাতে তো তোমার টেকনিক লাগেই, কিছু কিছু ক্ষেত্রে টেকনিক অবশ্যই লাগে, সেই জায়গায় সে পিছিয়ে যায়। তো সাস্টে কিন্তু এই যে সুযোগটা দিত, যেটা হচ্ছে তোমার যদি কনসেপচুয়ালি তুমি সাউন্ড থাকো, তুমি পরীক্ষায় ভালো করার সুযোগ থাকবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো এখানে ইন্টিগ্রেশন অফ ডি নন এক্স কি হবে। সেম প্রশ্ন আবার করলাম, ইন্টিগ্রেশন ডি নন এক্স কি হবে। So, আমি যদি একটু মনে করি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কি ছিল, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কি ছিল, এক্স, মানে সি তো আসি প্লাস সি। ঠিক আছে, দিলাম। তো ইন্টিগ্রেশন অফ ডিএক্স যদি সি এক্স হয়, তার মানে আমি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স কে যোগ করছি, আমি অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স কে যোগ করছি, আমি পাচ্ছি এক্স। ঠিক আছে, একটু দাও। কি মেসেজ দিলে একদম, আজকে ইন্টিগ্রেশন এক্সামের সেভ জোন কত মার্ক? আচ্ছা, তোমাদেরকে আমি একটা সিক্রেট রিভিল করি। আজকে ইন্টিগ্রেশন যে প্রশ্নটা ছিল, এটা পুরাই ষষ্ঠের গত 10 বছরের প্রশ্ন। এটা ষষ্ঠেরই প্রশ্ন ছিল। তো যে যতই পাইছো, যদি দেখা যায় 30-এর মধ্যে 10-12ও পাইছো, তাইলেও ঠিক আছে। হ্যাঁ, সেটাই বললাম, সেটাই বললাম। কারণ এগুলো তো একসাথে সবগুলো প্রশ্ন না, মানে এগুলো তো এক সালের প্রশ্ন এরকম তো না, প্রত্যেক সালে তো গড়ে 3-4টা করে প্রশ্ন আসতো। তো এটা বললাম আর কি, হ্যাঁ, যে যতই পাইছো ভালো পাইছো। সেটাই সেটাই সেটাই। তার মানে তুমি যদি ক্যালকুলেটর দিয়ে 12টা পারো, তোমার সাথে একজন আছে যে ক্যালকুলেটর দিয়ে আরো 2-3টে পারবে বেশি, তাহলে 15টা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে পারার মতো ম্যাথ। বাকি যে 15টা, সেগুলো ক্যালকুলেটর দিয়ে মিলছে, সবগুলো ক্যালকুলেটর দিয়ে পারছো, সেগুলোই তোমাকে মেরিট পজিশন আগায় নেবে। এগুলো হচ্ছে তোমার টিকে থাকার লড়াই, ক্যালকুলেটর তোমার টিকে থাকার জন্য। যে ক্যালকুলেটর দিয়ে যেগুলো পারার পেরে গেছো, না তুমি এখন একটা ধরো সিট পেয়ে যাবা, বা একটা মেরিটে জায়গা চলে আসবে। বাট যেগুলা ক্যালকুলেটর দিয়ে পারা যায় না, তুমি যদি সেগুলা পারো, যেগুলা বেশিরভাগ স্টুডেন্ট পারবে না, তখন তুমি মেরিটে আগায় যাবা। মেরিটে আগায় যেতে হলে অবশ্যই তোমাকে এবভ এভারেজ উঠতেই হবে। ক্যালকুলেটর দিয়ে যেগুলো পারা সেগুলো তো পারতেই হবে।
প্লাস এক্সট্রা আরো দুই তিনটা ম্যাথ মিলাইতে হবে। এখন এখানে এটার পিছনে আবার পড়ে থাকো না, যে করতে পারতেছি না মানে এমন না। ওভারঅল হোল পরীক্ষাটা ভালো হওয়া লাগবে, ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে, সাথে তো ইংলিশ বা বায়োলজি আছে। ওগুলো তো যতটুকু সম্ভব আর কি ব্যালেন্স করা যায় করতে হবে এটা। যাই হোক, তাহলে এটা মেক শিওর করা জরুরি, যতগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায় ততগুলো যদি আমি করে দিয়ে আসতে পারি। আচ্ছা, তো ইন্টিগ্রেশন অফ ডি নন এক্স আমরা কি বলবো? লন এক্স প্লাস সি। তাহলে আমরা যদি এখন প্যাটার্নটা বুঝে গেছি, আমরা বলতে পারি তাহলে ইন্টিগ্রেশন অফ ডি সাইন এক্স কি হবে? সাইন এক্স প্লাস সি। ঠিক আছে, বোঝা গেছে কিনা? তাহলে যদি পরীক্ষায় এভাবে প্রশ্ন দেয়, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডি সাইন এক্স, তাহলে এটা কি করবা? এটা কি কাইন্ড অফ এরকম না যে এটা হচ্ছে এক্স ডিএক্স, তাহলে এক্স স্কোয়ার বাই টু। এটাকে তুমি মনে মনে এভাবে চিন্তা করো, সাইন এক্স কে তুমি ওয়াই কল্পনা করো, তাহলে তো ইট লুকস লাইক ওয়াই ডি ওয়াই। ওয়াই ডি ওয়াই মানে কি ওয়াই স্কোয়ার বাই টু না? তাহলে ওয়াই এর জায়গায় সাইন এক্স বসাই দাও, সাইন স্কোয়ার এক্স বাই টু। মানে এটা তো সিম্পল, ওই সূত্রটাই, এটাকে তুমি মনে মনে এক্স চিন্তা করতে পারবা। এটা তো এক্স ডি এক্স, এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান মানে এক্স টু দি পাওয়ার টু বাই টু। এই তো, এই চিকন বুদ্ধিগুলো থাকলে তুমি কাজে আগে যেতে পারবা। কারণ ধরো তোমাকে বলছে পরীক্ষার সময় ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার ফোর ডি সাইন এক্স, সাইন টু দি পাওয়ার ফোর এক্স সরি, ডি সাইন এক্স, এটা কি তুমি ক্যালকুলেটর দিয়ে মিলাইতে পারবা? তোমার ক্যালকুলেটর ডি জিনিসই নেই। এই জিনিস আছে ক্যালকুলেটর, আছে ডিফল্ট ডিএক্স করা। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে মিলাইতে পারবা না, এটা সম্ভবই না তোমার পক্ষে মিলানো। তুমি তখন কি করবা? তোমার তখন যাওয়া লাগবে কনসেপ্টে, যে এটাকে আমরা এক্স টু দি পাওয়ার ফোর ডিএক্স ধরতে পারি, এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ। তো এটা হবে আসলে সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স বাই ফাইভ। বুঝছো কিনা? পারছি, আশা করি বুঝাইতে পারছি কনসেপ্টটা। আমার পিডিএফ অত ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে কেন? এইটুকু আশা করি ক্লিয়ার নাকি? আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা একটু সামনে আগাই, ধরো কয়েকটা পেজ বানিয়ে ফেলে আগে। পেজ আফটার, আমি কয়েকটা নতুন পেজ বানিয়ে ফেলি। ও, এখন ধরো তোমাদেরকে আমি বললাম যে ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স এক্স হোল কিউব ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স এক্স কিউব ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা কিভাবে করব? তারে কি ধরতে হবে? টেন ইনভার্স এক্স সমান জেড। আমরা দেখতে পাচ্ছি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটার ডিফারেন্সিয়েশন আমরা জানি, যে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, দেন এখানে লিখবো ডিএক্স সমান ডিজেড। তাহলে এই পুরোটাকে আমরা ডিজেড করে দিতে পারি, দিস বিকাম জেড কিউব ডিজেড। জেড টু দি পাওয়ার ফোর বাই ফোর, তাহলে জেড টু দি পাওয়ার ফোর বাই ফোর মানে কি? টেন ইনভার্স এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইড বাই ফোর প্লাস সি। দেখে দেখে আনসার করে ফেলতে পারলে তোমার ক্যালকুলেটারেরও দরকার নেই। ক্যালকুলেটার করতে কিন্তু সময় লাগে, লিমিট টিমিট বসায় মিলাইতে হবে না এগুলা। কারণ তুমি তো অপশনের মধ্যে আবার লিমিট বসায় জিরো থেকে ওয়ান বা জুৎসই লিমিট, যাতে করে আনসার অসংজ্ঞায়িত না আসে, এইসব বসায় পাঁচটা অপশন মিলাই আসা কিন্তু বিশাল বড় কামলা খাটার ব্যাপার। যে কনসেপ্টটা থাকে, এই ম্যাথটা কিন্তু ক্যালকুলেটর থেকে ফার্স্ট হয়ে গেল আমাদের। বুঝছো কিনা? আচ্ছা, এরপরে এরপরেরটাতে আসো। ইন্টিগ্রেশন অফ, এগুলো তো আমরা সূত্র মুখস্থ পারি আশা করি। ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডিএক্স সমান কত? লন এক্স না, লন এক্স প্লাস সি। সিটা মনে রেখো, সিটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং ফার্স্টে কিন্তু সি দিয়ে মারাত্মক মানে গাড়ানো গাড়ে স্টুডেন্টদেরকে, সি দিয়ে অবস্থা খারাপ করে ফেলতে পারে। তুমি ভাববা সি তো দরকার নাই, এটা আসলেই দরকার। কিছু কিছু জায়গা আছে সি না বুঝলে তুমি বাস খাবা। ওকে, আশা করি এটা বুঝছো। এখন দেখো তো, আমি যদি এইভাবে বলি ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই সাইন এক্স ডি সাইন এক্স, তুমি দেখবা এটা দিছে মানেই তোমার ক্যালকুলেটরের হাত বন্ধ। এই ডি দেয়া মানেই কিন্তু শেষ, তুমি আর কিন্তু তোমার ক্যালকুলেটরের হাত দেওয়ার জায়গাও নাই। তো ওয়ান বাই সাইন এক্স ডি সাইন এক্স কি হবে এটা? লন সাইন এক্স, শেষ, এক লাইনে শেষ এটা। ঠিক আছে, তো যতগুলোতে এরকম ডি থাকবে এটা মাথা রাখবা, আর তুমি এটা নিয়ে আহ এই তো, হ্যাঁ গতকালকে মধ্যে সি নিয়ে কনফিউশন গেছে, এই যে কালকে একজন ক্লাস করছে এটা, এই যে বলছিলাম না একজন আসছে, এই যে একজন আসছিল কালকে কাছে। হ্যাঁ, এত সংগ্রামের পরে মাত্র একজন আসছে ক্লাসে, অফলাইন ব্যাচে। অনলাইনে ক্লাস করছে অনেকেই।
যাই হোক, আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝলাম, 1/sin x d sin x এর ব্যাপারটা ক্লিয়ার আশা করি। ওকে, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার। তাহলে যদি এখন বলি যে ইন্টিগ্রেশন অফ 1/10x d10x, এটা তখন বাচ্চাদের ম্যাথ মনে হচ্ছে, ln 10x। এখন তুমি এই ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে মিলাই দেখো তো কেমন লাগে। মিলাতে পারবাই তো না, ক্যালকুলেটর তো সেই সামর্থ্যই নেই ডি ধরে কাজ করার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। আচ্ছা, এখন এই কনসেপ্টটা অবশ্যই মনে রাখবা, এই কনসেপ্টটা অবশ্যই মনে রাখবা। হ্যাঁ, সেজন্য ট্রিট দিন, দিব না ট্রিট, আইসো আরেকদিন। আচ্ছা, কটেক্স ডিএক্স, এগুলো তোমাদের মনে থাকার কথা। যে আমি যদি বলি উপরে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন আছে, নিচে ফাংশনটা আছে, তার ইন্টিগ্রেশনটা কি হবে বরং, লন অফ ফাংশন অফ এক্স, তাই না? এখন আমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স কি হবে, আমি কি ইন্টিগ্রেশন অফ কট এক্স ডিএক্স মুখস্থ পারি না তো? আমি তো চিনি না তারে, যে যারে ডিফারেন্সিয়েশন করলে কট এক্স আসে, চিনি না তো। তাহলে আমরা তাকে নর্মালি ভেঙে করা লাগবে, তো বললাম কজ এক্স বাই সাইন এক্স ডিএক্স। এখন নিজেই দেখো, নিচে ফাংশন উপরে ডিফারেন্সিয়েশন, দিস বিকাম লন সাইন এক্স। আর মাথায় রাখবে এখানে মডুলাস দিতে হয়, ব্রেকেট না, মডুলাস সাইন দিতে হয়, প্লাস চিহ্ন। আশা করি বুঝছো। আচ্ছা, এটুকু ক্লিয়ার আশা করি সবার। সামনে আগে ধরো এরকম একটা প্রশ্ন দিল তোমাকে পরীক্ষায়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই √(x - 2 ইন্টু 3 - x)। গ্যাঞ্জাম কিন্তু আছে একটা, একটাতে এক্স এর পরে মাইনাস, একটাতে ধ্রুবকের পরে -x, মানে একটাতে এক্স পজিটিভ, একটাতে এক্স নেগেটিভ। তো এই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে, এক্স ওয়ালা যেটা পজিটিভ সেটাকে আমরা z² ধরবো। তার লাভটা কি হবে? লাভটা হচ্ছে, এই যে এক্স ইকুয়াল তো 1 না, টু ইকুয়াল তো 0, তো এখানে তো ওভারঅল আমাদের ডিএক্স থাকবে, ইট বিকামস 2z dz। ডিএক্স সমান 2z dz না? আর যেহেতু আমরা x - 2 কে z² ধরছি, এটা তো হয়ে গেল z²। তাহলে 3 - x তো আমি বলতে পারি, তাহলে 3 - x সমান কি হবে? তাহলে এখান থেকে তো এটা বলা যায় যে x সমান হচ্ছে z² + 2। তাহলে এখানে 3 - z² - 2, তাই কিনা? 3 - z² - 2, তাহলে ওভারঅল কি দাঁড়ালো, 1 - z²। তাহলে এখন এটাকে যদি সাজাই, ডিএক্স সমান কি 2z dz না, উপরে আছে, ডিএক্স সমান হচ্ছে 2z dz, আর √(x - 2) মানে হচ্ছে z², এই যে x - 2 মানে z² আমরা নিজেরা ধরছি, ইন্টু 3 - x, 3 - x মানে কি, 1 - z²। এখন এটাকে কি আমরা ছোট করতে পারি না এইভাবে, √(z²) কি আমাদের z না? জেড বানিয়ে ফেলে আগেই, আর √(1 - z²), আর উপরে আছে 2z dz। ঠিক আছে, এখন দেখো তো, একটু খেয়াল করে, এটাকে আমার জেড জেড কাটা যাচ্ছে না? তাহলে এখন কি আমার এটাকে কোন সূত্রে পড়ছে একটু বলো তো, টু তো বাইরে নিয়ে আসতে পারি আমরা। তাহলে ডিজেড বাই √(1 - z²। তোমার যদি বিশ্বাস মনে না থাকে, তাহলে খেয়াল করো, ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স সমান কি ছিল, 1/√(1 - x²। সো দিস ইজ সাইন ইনভার্স জেড, সো 2 sin ইনভার্স জেড, যেখানে জেডটা হচ্ছে √(x - 2), তো হয়ে গেল। এখানে আমি বলবো 2 sin ইনভার্স √ কি জানি ছিল, x - 2। হ্যাঁ, এবার x - 2। আশা করি বুঝতে পারছো, ক্লিয়ার তো ব্যাপারটা না? আচ্ছা, প্লাস সিটা দিও, প্লাস সিটা ভুলো না। ধরো আরেকটা, তাহলে এই যে জিনিসটা, এখন এটা তোমার পরীক্ষার হলের প্রশ্ন ডিসিশন নিবে যে তোমার আসলে ক্যালকুলেটরে যাওয়া উচিত কি উচিত না। তো এই ম্যাথটা ক্যালকুলেটর দিয়ে করা যাবে, কারণ এখানে তো রিয়েল ভ্যালু দেওয়া আছে। তুমি এক্স এর জায়গায় তো ইন্টিগ্রেশন এক্স লিখতেই পারবা, লিমিটটা বসাবা। লিমিটটা তুমি বসাবে এমন কিছু যাতে করে এটা অসংজ্ঞায়িত না হয়। আমি এখানে যদি 1 বসাই, তাহলে কিন্তু এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। কেন? কারণ 1 - 2 নেগেটিভ, 3 - 1 পজিটিভ, নেগেটিভ পজিটিভ নেগেটিভ, এটা এরর দেখাবে। আমি অবশ্যই এমন কিছু বসাবো যেটা, যাতে করে আনসারটা পজিটিভ থাকে। এখন আমি যদি 2 বসাই, এটা হয়ে যাবে 0, পুরা একদম আরো বড় অসংজ্ঞায়িত হয়ে গেছে এটা। যদি 3 বসাই, 3 - 2 পজিটিভ, 3 - 3 শূন্য, আবার ঝামেলা। তা কি বসানো যায় যাতে করে এই জিনিসটা সেফ থাকে? এমন কিছু কি বসানো যায় যেটা বসাইলে একটা লিমিট, মানে এমন কোন জিনিস লিমিট হিসেবে বসানো লাগবে, যেটা ডিরেক্ট এখানে বসাইলে কোনো ইস্যু না হয়? আমি 1 বসাইলে ঝামেলা, 2 বসাইলেও ঝামেলা, 2.5 বসাইলে কোনো ঝামেলা আছে কিনা? না, তাহলে 2.5 বসাবো। তাহলে আমি এখন বলবো লিমিটটা হচ্ছে 2.5 থেকে কততে যাব, আরেকটা তো বসানো লাগবে,
2.5 থেকে আমরা 2.6 বলে দিই। তাহলে দেখি ইন্টিগ্রেশন করলে আনসার কত আসে। বুঝছো? র্যান্ডম জিনিস বসানো যাবে না, তুমি বুঝে শুনেই বসানো লাগবে যাতে করে জিনিসটা অসংজ্ঞায়িত না হয়। তাই আমি বললাম 1/√x-2, এই যে এখানে দিলাম, এই যে x-2 ইন্টু 3 - x 2.5 2.6 0.20। ওকে, 0.20। এখন আমি অপশন যেগুলো থাকবে সেগুলোতে 2.6 আপার লিমিট আর 2.5 লোয়ার লিমিট বসিয়ে বসিয়ে, ওই যে আপার লিমিট বসিয়ে যা আসে সেটা থেকে লোয়ার লিমিট বসিয়ে যা আসে বিয়োগ করব। যখনই আনসারটা 0.20 হয়ে যাবে বলবো এটি আমার আনসার। বুঝছো? তো এখানে যেটা মনে রাখা জরুরি সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার মাথা টেস্ট করার জন্য নেওয়া হয়। এখানে ক্যালকুলেটর কি পারে সেটা চেক করার জন্য আসলে পরীক্ষা নেওয়া হয় না। সো তোমার মাথা যাতে চেক করা যায় সেই ব্যবস্থা স্যার রাখবে, যাতে তুমি যদি ফার্স্ট চিন্তা করতে পারো সেই ব্রেনটা স্যার দরকার। ক্যালকুলেটর দিয়ে কে কি করতে পারে সেটা আসলে খুব একটা বেশি জরুরি ইস্যু না। সো ট্রাই করা হয় বা ট্রাই করা উচিত যাতে করে মাথাগুলোকে নেওয়া যায়, ইএস ক্যালকুলেটর আর সিডব্লিউ ক্যালকুলেটর না নিয়ে। ঠিক আছে, সো এইটাই হচ্ছে পার্থক্য আর কি। ক্যালকুলেটর ইউজ করতে পারা মানুষ তো অবশ্যই দরকার, বাট মাথাগুলা দরকার। ক্যালকুলেটর তো যে কেউ ইউজ করতে পারে, 1 মাস বসায় দিলে সে সব ফাংশন শিখে যাবে, বাট মাথাগুলা দরকার। এটা মাথা, এই যে আমরা এতক্ষণ এই যে 2.2 মাথা দিয়ে করছি না, এটা এখন ক্যালকুলেটর দিয়ে কেমনে করবা? আলাদা প্রোগ্রাম লিখতে হবে, এমন কিছু ধরবে x-2 × 3 - x। এখন তুমি বলো অসমতা লাগবে, >0 হওয়া লাগবে। এখন তুমি সলভ করে করে ওই অসমতা মিলিয়ে মিলিয়ে আনবা, তো সময় লাগবে না? রাদার বাছাই করে ফেললাম, 2.5 2.6 বসালে কোনো ইস্যু নেই, সুন্দর আনসার চলে আসে। এখন তুমি নিজে দেখো, আমি যদি এমন মান বসাই যেটা করে অসংজ্ঞায়িত হয়ে যায়, আমি বসালাম এখানে 3, এরর, তো মারা খাও। এখন দেখো, আমি যদি এখানে বসাই 1, আবার অসংজ্ঞায়িত, কেন 1 বসালে এখানে নেগেটিভ চলে আসে। বুঝছো? সেই এই ব্যাপারগুলা মাথায় রাখবে আর কি। আশা করি এটা ক্লিয়ার, ক্যালকুলেটর সহটা বুঝছো। ওকে, তারপরে টাইপটা দেখবো আমরা এখন। বলা হলো ইন্টিগ্রেশন অফ ax প্লাস বি ইন্টু √cx+d ডিএক্স। এই ক্ষেত্রে আমাদের টেকনিকটা মনে আছে কিনা? যে রুটের ভিতরে থাকে তাকে আমরা z² ধরবো। রুটের ভিতরে যে, তাকে আমরা z² ধরবো। তো তাকে আমি z² ধরে ফেলি। ধরলে কি হবে আমি বলবো, এখানে আমরা তাহলে এখানে cx+d কে z ধরলাম না, আমি রিয়েল একটা প্রবলেম, এটা মনে রাখবা, এখানে আমার শিখানোর কিছু, এটা এমনি সলভ করতে পারবা। তো এটা জাস্ট মনে রাখবা আর কি। একটা নর্মাল প্রশ্ন দিবে 3x+5 √6x+9, এমন লিমিট বসাবা না, যদি ক্যালকুলেটর দিয়ে করে এমন লিমিট বসাবা না যাতে অসংজ্ঞায়িত হয়। বাট এখানে অসংজ্ঞায়িত আসার কিছু নাই, কারণ সবই পজিটিভ আছে। সো রিল্যাক্সে এখানে তুমি 0 বসাইতে পারবা, 0 to 1 বসাইবা, যে লিমিট বসাইতে সুবিধা সেটা বসাবা, যদি কোনো ইস্যু না থাকে। 0 to 1 বসালে তোমার কাজ করতে সহজ হবে, 1 to 2 বসাও, কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। ওকে, এরপরে যেটা আছে টাইপ সেটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ সাইন px cos qx dx, ইন্টিগ্রেশন অফ cos, সাইন সাইন আসতে পারে, সাইন px sin qx dx। আরেকটা আসতে পারে ইন্টিগ্রেশন অফ cos px ইন্টু cos kx। এইরকম যতগুলো আছে সবগুলো এক্ষেত্রে ত্রিকোণমিতি লাগবে। এই যে সাইনে সাইনে cos b, সাইনে সাইন বি, cos a cos b, এগুলো কিন্তু 2 sin a sin b সূত্র, 2 cos a cos b সূত্র, 2 sin a cos b সূত্র, এগুলো আছে। তো এখানে যেটা করবো আমরা, এখানে মেথডটা হচ্ছে এটাই। মেথডটা কি? মেথডটা হচ্ছে আমরা এখানে 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ, বাইরে 2 দ্বারা ভাগ, অথবা বাইরে হাফ দ্বারা গুণ করবো আর কি। ভিতরে ভিতরে 2 দ্বারা গুণ, ভিতরে 2 দ্বারা গুণ, বাইরে হাফ দ্বারা গুণ। 2 sin a cos b, এখন তোমার সূত্র যদি মনে থাকে তাহলে তুমি অবশ্যই পারবা। এবং অবশ্যই প্রত্যেকটা ম্যাথ করার সময় এখন পাশে ক্যালকুলেটর দিয়েও করার চেষ্টা করবা। এই ম্যাথটা যদি তোমার পরীক্ষায় আসে, ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন দিয়ে বললো অপশন নিচে কোনটা, সেক্ষেত্রে সবকিছুতে পরীক্ষার সময় সূত্র মনে থাকবে না। সিম্পল কথা, সব সূত্র তো মনে থাকবে না। এই যেমন ধরো অন স্পট তুমি 2 sin a cos b সূত্র ভুলে গেছো, সেটা বের করতে তো তোমার সময় লাগবে। যদি তুমি প্রমাণও করো, ওই যে চ্যাপ্টার 7 থেকে বের করে করতে চাও, সময় তো লাগবে। ইনস্ট্যান্ট মনে না পড়লে প্যারা নেওয়ার কিছু নাই,
ক্যালকুলেটর আছে, বসাও, আনসার নিয়ে আসো একটা, তারপর অপশনের মধ্যে দেখা কোনটার সাথে অপশন মিলে যায়, লিমিট বসায়। তো ডাইনামিক হওয়াটা জরুরি, সব পারতে হবে, সবই মানে সবই তোমার থাকা লাগবে হাতের কাছে। তুমি টেকনিকও পারবা, টেকনিক ভুলে গেলে তোমার ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে না হলে তোমার তোমার কনসেপ্ট আছে, এইরকম ভাবে থাকা লাগবে আর কি। বুঝছো? অবশ্যই অবশ্যই, এগুলো যতগুলো আমি ম্যাথ করালাম সবগুলো ক্যালকুলেটর দিয়ে ট্রাই করবা। ইউজ ক্যালকু অলসো। ঠিক আছে, পরের টাইপে যাই। পরের টাইপ হচ্ছে, মনে করি এগুলা ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 + 10x, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 + cos x, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 - sin x, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 - cos x। এক্ষেত্রে আমরা কি করব, এখানে এটা মনে রাখবা যে আম, উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। তো এই ধরনের ম্যাথ সাধারণত ক্যালকুলেটর দিয়েই হয়ে যায়। এগুলো সাধারণত ক্যালকুলেটর দিয়ে করার করার মতোই ম্যাথ, সেগুলো ক্যালকুলেটর দিয়ে অবশ্যই করতে পারবো। সে মেথডটা কি? মেথডটা হচ্ছে উপরে নিচে মেথড, আসলে দুইটা আছে, আরেকটা কাজও করা যায়। এটাকে তুমি এই যে এই যে এগুলাকে তুমি অবশ্যই টেন টেনে যদি থাকে সেটাকে তুমি অবশ্যই সাইন করে নিয়ে যেতে পারবা। ঠিক আছে, তো এখানে ওটাও করা যায়, তুমি অনুবন্ধী দ্বারা গুণ করতে পারো। তাহলে উপরে নিচে অনুবন্ধী দ্বারা গুণ, এটা তোমাদেরকে এডমিশন স্টুডেন্ট হিসেবে বলার দরকার নেই উপরে নিচে, কারণ অনুবন্ধী দ্বারা গুণ করলে উপরে নিচে দুই জায়গাতেই করতে হয়, এটা তোমরা জানো। তো অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, এটাই এটাই লিখে রাখলাম, অনুবন্ধী দ্বারা গুণ। ঠিক আছে, আর সহগ তোমার উপরে নিচে আহ থাকতে পারে, 2 3 4 কিছু একটা হতে পারে। তাহলে আমরা বললাম এখানে মাথায় রাখবা যে এক্স এর সহগ, এক্স এর সহগ হিসেবে 2 3 4 এরা থাকতে পারে। অবশ্যই যদি ক্যালকুলেটর দিয়ে ফাস্ট করে ফেলা যায় বলে মনে হয়, তাহলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। ঠিক আছে, গেল এটা। এখন দেখো, আমি যদি এই ম্যাথটাতে হাত দিই, ধরো আমি বললাম এই ম্যাথটা করি আমরা, এই ম্যাথটা আমরা একটু ট্রাই করি। আমি বললাম ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 + cos x, অনুভূতি দ্বারা গুণ করি, খেয়াল করে কি আসে, 1 - cos x, আর নিচে 1 + cos x 1 - cos x মিলে 1 - cos2x, দ্যাট উইল মেক ইট sin2x। sin2x তো, এখন sin2x দিয়ে আমি করবোটা কি, 1/sin2x হচ্ছে cos x²x, আর cos x/sin2x হচ্ছে cos x/sin হচ্ছে cot, আর cosec, cot x cosec, cot x cosec x আর কি। তাহলে এটা হবে ইন্টিগ্রেশন অফ cos x² x মাইনাস, বা প্লাস দিয়ে বলে দিই একবারে, প্লাস ইন্টিগ্রেশন অফ মাইনাস cosec x cot x। cosec x cot x যেন কার ডিফারেন্সিয়েশন, cosec x এর ডিফারেন্সিয়েশন। তাহলে ইন্টিগ্রেশন অফ cos x² x হচ্ছে মাইনাস cot x, কারণ cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cos2x, আর এখানে তো স্বয়ং প্লাস মাইনাসটাই আছে, তাহলে প্লাসটা আসবে এখানে, কারণ আমরা জানি cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x cot x। ঠিক আছে কিনা? +3। এখন তুমি এইভাবে করলা, আনসার তো অপশন এটা নাই, মনে করো অপশন এটা নাই, তাহলে অন্য রাস্তায় করা লাগবে এটা। সো যদি আমি অন্য রাস্তায়, মানে এটা লাখের উপর ডিপেন্ড করে যে ডিএক্স ডিভাইডেড বাই এটা তো, এখন আমি কি করবো, এটাকে 1 + cos 2θ সূত্রে নিয়ে যাব। তো 1 + cos 2θ সূত্রে গেলে কি হবে, 2 cos² x/2। ঠিক আছে, তাহলে হাফ তো বাইরে থাকলো, 1/cos²x/2 মানে কি, sec²x/2 না, ডিএক্স। এখন sec²x/2 মানে কি, 10x/2। এখন বলো x/2 কে কি আমি x ধরতেছি না, আমরা কি x/2 কে x কল্পনা করতে পারি? পারি, কারণ x/2টা লিনিয়ার, সাইন সেকেন্ড দিকে তাকালে হবে না, যাকে এক্স ধরতে চাই তাকে এক্স ধরা যায় কিনা, যায়, কারণ সে লিনিয়ার। তো বলবো এটা হচ্ছে 10x/2, কারণ আমরা জানি 10x কে ডিফারেন্সিয়েট করে sec²x আসে। যেহেতু আমার x/2, এখানে x এর সহগটা হচ্ছে হাফ, আমরা হাফ দ্বারা ভাগ করতে হবে অবশ্যই, এই হাফটা টুটা উপরে যাবে, দুই দিয়ে কাটা যাবে, কত থাকবে, 10x/2। তো চেহারা তো মিলতেছে না, -cot x + cosec x, এটাকে সরল করলে অবশ্যই এটাই আসবে, বা এটা অনেক কসরত করার পরে আসবে। তো তুমি যদি এইভাবে করো, তোমার কিন্তু পরীক্ষার সময় কনফিউশন হওয়ার সুযোগ থাকবে। তুমি দেখবা এইভাবে করে আসছো, আনসার আসছে এটা, বাট অপশনে এটা নাই, এগুলার মধ্যে কিছু একটা আছে, মানে এটাতে থাকবে তখন। অথবা তুমি এইভাবে করছো অনুবন্ধী দ্বারা গুণ, সেক্ষেত্রে তোমার আনসার আসছে এটা, বাট আনসার তো আসলে এটা দেয়া নাই অপশনে, অপশন আছে এটা। অথবা এটাও হইতে পারে, এটাও দেয়া আছে, এটাও দেয়া আছে, অপশন নিতে বলা আছে A and C, সেটা তো হতে পারে। তো এত কিছু কেমনি চেক করবা, ক্যালকুলেট দিয়ে বেটার হয়, ক্যালকুলেট দিয়ে করে ফেলে এটা বেটার হবে। বুঝছো? সো দেখো, তোমার কত ভাবে জিনিসগুলো বুঝতে হবে, তোমার টাইপও বোঝা উচিত, তোমার ক্যালকুলেটারও বোঝা উচিত, তিনটা কাজে লাগে কোনো ঠিক নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো এটুকু। ওকে, এখন আমরা চলে যাবো সাইন কজ এগুলার
পাওয়ারে, সাইন কজের পাওয়ার, সাইন কজের পাওয়ার বিজুর। তাহলে বলা হলো, মনে করো ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x ডিএক্স। আবার বলা হলো ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 5x ডিএক্স। যদি পাওয়ার বেজোড় থাকে তখন আমরা কিভাবে কাজ করব? প্রথম কাজ, ক্যালকুলেটর দিয়ে চেক করব, তাই না? এখানে প্রত্যেকটা জায়গায় ক্যালকুলেটর তোমার পাশে রাখা লাগবে। যদি এখানে এই যে সাইন টু দি পাওয়ার 5, আমি কি এটা করতে পারবো? দেখি তো আমার করতে পারি কিনা। ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5 করা যায়? বলবো সাইন এক্স, ব্রেকেট দিয়ে ব্রেকেট, টু দি পাওয়ার 5 দিলাম। লিমিট তো আমি আমার মন মতো বসাবো। এখানে অবশ্যই এইগুলা করার সময় অবশ্যই রেডিয়ান মোড অন করতে হবে, এটা তো জানা কথা। রেডিয়ান মোড অন করবো, এই যে রেডিয়ান মোড আছে। তাহলে এখানে দিলাম লিমিটটা, বললাম আমি 0 থেকে 1, 0.088। এবং এটা করার পরে এটার জন্য যে তুমি পরবর্তীতে মারা খাবে না তা কিন্তু কোনো গ্যারান্টি নাই, কারণ তুমি রেডিয়ান মোড এখন অফ করো নাই। রেডিয়ান মোড দিয়ে কিছু করার পরে অবশ্যই পরবর্তীতে রেডিয়ান মোডটা সরানো লাগবে। এটা এটা প্রথম কাজ। তাহলে আমার কি খুব সহজে আনসার চলে আসতো না? এখন তুমি অপশনের মধ্যে 5টা অপশন, এটাও খেয়াল করবা, মাথা খাটানোরও কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে। সব জায়গায় মাথা খাটানোর দরকার নেই। যে ম্যাথ ক্যালকুলেটর দিয়ে হয়ে যায়, তাতে যদি আমার 10 সেকেন্ড বেশিও লাগে, আমি সেটা ক্যালকুলেটর দিয়েই করে ফেলবো, কারণ তাতে আমার মাথার চার্জ কম যাবে। আর এই ম্যাথটা যদি আমি এভাবে ভেঙে ভেঙে করি রিটিনের মতো, তাহলে কিন্তু এনার্জি যাবে, সময় তো ডেফিনেটলি যাবে এটা করতে গেলে ওইভাবে। ঠিক আছে, এনার্জি অবশ্যই যাবে। সেক্ষেত্রে তুমি অন্য যেখানে আসলে মাথা খরচ করার কথা ছিল, সেখানে কি আর মাথার চার্জ থাকবে না। সো যেগুলো ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়, সেগুলো ক্যালকুলেটর দিয়ে করে ফেলাটাই বেটার। রিচার্জ মানে ব্যাটারি চার্জ থাকা লাগবে, কারণ পরীক্ষা 1 ঘন্টার, 1.5 ঘন্টার, সরি, 1.5 ঘন্টার পরীক্ষা। মাথা কিন্তু একটাই, রিচার্জ করার সুযোগ নেই। ওই এক মাথা দিয়েই তোমার 1.5 ঘন্টা পার করা লাগবে। তো যতটুকু বাঁচিয়ে বাঁচিয়ে চলা যায় আর কি পরীক্ষার হলে, যেগুলা ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে সেগুলা ক্যালকুলেটর দিয়েই মিলাবা। ঠিক আছে, লাগলো 2 সেকেন্ড বেশি, বুঝছো? সো এখানে এগুলো আমরা কিভাবে করব? ইউজ ক্যালকু। বুঝছো কিনা? এখন কথা হচ্ছে এটা যে আনসারটা, আনসারটা একটু খেয়াল করবো। এটা আনসার হচ্ছে এটা, এটার আনসার ফাইনালি আসে হচ্ছে এটা। এই যে এটা এটা যদি আমি করি, এটার আনসার হচ্ছে ফাইনালি এটা আসে মাইনাস কজ এক্স প্লাস 2 × cos³ x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 × cos x/5 প্লাস 3। এখন আনসারটা নিশ্চয়ই খুবই বিদঘুটে। তো এটার আবার আপার লিমিট বসাবা, আবার লোয়ার লিমিট বসাবা, বিশাল প্যারা কিন্তু আছে এখানে, তাই না? সো এটাও একটু ফাস্ট করা লাগবে আর কি। এখন যদি মনে হয় যে মেইন মেথডটা কোথায়, মেইন মেথডটা হচ্ছে এটা। যে এটা যদি এভাবে থাকে, আমরা যেটা করবো, তাহলে অবশ্যই এটাকে যেটা করবো, আমরা প্রথমে সাইনের জোর পাওয়ারটা নিয়ে আসবো। তো এটা আমি এখান থেকে সরাই দিই, জোর পাওয়ারটা নিয়ে আসবো। তো আমি বললাম এখানে ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 5x ডিএক্স। আমি বললাম এখানে এটা সমান হচ্ছে, আমি লিখলাম সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন এক্স ডিএক্স। যেহেতু সাইন এক্স ডিএক্স বলে দিছি, আমার নিশ্চয়ই সাইন কজের একটা কম্বিনেশন লাগবে। তো আমি তো সাইন টু দি পাওয়ার 4x কে তো অবশ্যই আমি সাইন স্কোয়ার এক্স হোল স্কোয়ার বলতে পারি। সাইন স্কোয়ার এক্স কে তো আমি 1 - cos² x বলতে পারি, যে স্কোয়ারটা আছে, ইন্টু সাইন এক্স ডিএক্স। এখন কি আমি কজ এক্স কে ধরতে পারি না? কজ এক্স জেড ধরতে পারি। তো আমি বললাম এখানে কজ এক্স আমি জেড ধরলাম। তাতে করে কি হইলো, সাইন এক্স ডিএক্স সমান হবে মাইনাস ডিজেড, কারণ কজ এক্স করলে সাইন এক্স মাইনাস সাইন আসে। তো সাইন এক্স ডিএক্স যেমন মাইনাস ডিজেড। এখানে কি হইলো, 1 - জেড। কজ এক্স যদি জেড হয়, কজ এক্স যদি জেড হয়, আহ তাহলে আমাদের কস স্কোয়ার এক্স কি হবে, জেড স্কোয়ার। এটা হচ্ছে হোল স্কোয়ার, তারপরে ডিজেড। তারপরে দেখো এখানে কিন্তু আবার স্কোয়ার করলে আবার 3টা রাশি আসবে, 1 + z⁴ -2z² ডিজেড। দেন এখানে বাকিটা বুঝতেছো নিশ্চয়ই। তো এইভাবে করেও কিন্তু আনসারটা মিলে যাবে। এভাবেও পারলে করে ফেলতে পারবে। এখন এটা ডিসিশন তোমার, ক্যালকুলেটর আগাবা না কিভাবে আগাবা। বুঝছো কিনা কি বলছি? ওকে। তারপর মনে করো তোমাকে বলা হলো যদি আমাদের 0 to π/2 আসে। ধরো আমি তোমাকে বললাম একটা ম্যাথ, এগুলোতে কিন্তু লিমিট দিয়ে প্রশ্ন আসে। 0 to π/2 sin⁵ dx। তো 0 to π/2 sin⁵ dx যদি বলে, এটা তো আর আমার ক্যালকুলেটর দিয়ে চলে আসার কথা।
তো আমার এখানে যদি বসাই দিই, আমি নিজে খেয়াল করে একটু, আমি যদি বসাই 0 to π/2, 0 to বললাম, π/2, এই যে বললাম, এখানে বললাম আমরা π/2, sin⁵x না, এখন দেখো কত আসে আনসারটা, 8/15, আনসার হচ্ছে 8/15। সেগুলোতে কিন্তু কোনো ঝামেলার কিছু নাই, ডিরেক্ট বসাবো আনসার চলে আসবে। সো এটা আসলে পরীক্ষায় আসবে না, এটা আসবে না পরীক্ষায় ডিরেক্ট এইভাবে। ঠিক আছে কিনা? আচ্ছা, ক্লিয়ার কিনা এই কনসেপ্টটা? আচ্ছা, তো লিমিট ইন্টিগ্রালের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে কনসেপ্টটা সেটা হচ্ছে এটা। ধরো তোমাকে বলা হলো এ থেকে বি ফাংশন অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, যে কথা এ থেকে বি, কি বললো, আজকের এক্সামে একটা লিমিট ছিল 0 to 5, ওইটা সলভ হচ্ছিল না। আচ্ছা, কোনটাতে ছিল আমি দেখবো না পরে, সলিউশন আছে, ভিডিও দেখে বুঝে বুঝে যাবে। সো A to B ফাংশন অফ এক্স ডিএক্স, আচ্ছা বুঝতে পারছি কোনটা, ওই ম্যাথটা এই টেকনিক দিয়েই করতে হবে। এখন এর দেখাচ্ছে, এখন যেটা দেখাচ্ছে, বুঝতে পারছি কোন ম্যাথ। A to B ফাংশন অফ এক্স ডিএক্স, এটাকে লেখা যায় ফাংশন অফ A+B - x dx। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এবং লিমিট থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, লিমিট ইন্টিগ্রালে যেগুলা লিমিটওয়ালা ইন্টিগ্রেশন, সেখান থেকে যদি প্রশ্ন আসে, এটার সম্ভাবনা খুবই বেশি যে এই কনসেপ্টটা থেকে প্রশ্ন আসবে। কারণ কিছু ম্যাথ থাকবে এরকম যেখানে তুমি এই জিনিসটা ধরতে না পারলে, এই জিনিসটা মনে করতে না পারলে তোমার আনসারই মিলবে না। তুমি নর্মালি ক্যালকুলেটর দিয়ে করে আনসার মিলাইতে পারবে না, এটা মিলবেই না। এটাকে প্রসেসিং করেই মিলানো লাগবে। তো এটা মনে রাখবা। যদি আমি বলি একটা ফাংশনের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লিমিট ইন্টিগ্রালের ফর্মুলা, যে এ থেকে বি ফাংশন অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, যে কথা এ থেকে বি ফাংশন অফ A+B - x dx এর ইন্টিগ্রেশন সেম কথা। বুঝছো কিনা? এটার এক্সাম্পল, আমি এটার প্রয়োগ দেখাবো একটু পরেই। যেমন ধরো এই ম্যাথটা, ধরো বললাম ইন্টিগ্রেশন অফ 0 to π/2 sin⁵x ডিভাইডেড বাই sin⁵x প্লাস cos⁵x ডিএক্স। এই ম্যাথটা আমরা রিটেনের পার্সপেক্টিভে বলি আর কি। এটা ডিরেক্ট তুমি তো জানা কথা, পাওয়ার 5 নিয়ে তো খুব বেশি নাড়াচাড়া করা আসলে পসিবল না, এটা আসলে তোরা হাতের নাগালের জিনিস না। তা আমরা এখন এই কনসেপ্টটা ইউজ করবো। লিমিট দেয়া আছে না, আমি বলতে পারি এটাকে যদি আমি আই বলি, আমি যদি এটাকে আই বলি, আমি অলসো এটাকে আই বলতে পারবো। আমি যদি বলি 0 to π/2, আরে এখানে কে থাকে, তাহলে sin⁵ ওই যে ভিতরে এক্স এর জায়গায় কি বসাবো আমরা, π/2 +0 - x, তাই না? নিচে কি আসবে, ওই তো এক্স এর জায়গায় আমি π/2 +0, এই যে আপার লিমিট লোয়ার লিমিট যোগ করে এক্স বিয়োগ করে যা আসে তা, sin⁵ π/2 +0 - x প্লাস cos⁵ π/2 +0 - x। এগুলো যদি বসাই, এই যে এখন দেখো তো এখানে কি, আমরা এটা জানি না সবাই যে sin 90 ডিগ্রি -θ মানে cos θ, এটা কি তাহলে cos⁵x হয়ে যাবে না, তাই কি না? আমি বললাম এখানে π/2, এখানে 0, এটা উপরেরটা হয়ে গেল cos⁵x। নিচে দেখো সাইন হবে কস, কস হবে সাইন, আসলে জিনিস সেমই থাকবে। তাহলে ঘুরে ফিরে এখানে যে রসে কত থাকতেছে, sin⁵x, যদি উল্টা হয়ে গেছে এটা, এটা হয়ে গেছে কস, আমি উল্টাটাই লিখি, এটা হয়ে গেল cos⁵x, এটা হয়ে গেল আমাদের sin⁵x ডিএক্স। আশা করি এটুকু বোঝা গেছে। এখন দেখো তো এটা যে আই, এটাকে সেম আই না, একই তো জিনিস। তা আমরা এখন বলতে পারি কিনা যে i+i সমান, এদের যোগ করে দিই, তখন কি হবে দেখো মজার জিনিস, 0 to π/2 এই জিনিস, এটা প্লাস আবার কি সেম জিনিস না, কি লিখছি এটা, দাঁড়াও কাটি, এই যে 0 to π/2 এটা, আর 0 to π/2 এটা। এখন কি দুইটার লিমিট সেম না, দুইটার কি লিমিট 0 to π/2 না? লিমিট সেম থাকলে তো আমরা দুইটাকে মার্চ করে ফেলতে পারি, যেমনটা লিমিট সেম থাকলে আমরা একসাথে থাকলে আলাদা করে লিখতে পারি, এখন মার্চ করে লিখবো। তো মার্চ করে লিখলে তুমি দেখো নিজেই বুঝতেছো আশা করি সুবিধাটা কি এখানে, এটা তো 2i, আমি বললাম 0 to π/2, তাহলে কি আমার ভিতরে দেখো তো দুইটা ভগ্নাংশেরই আসলে লিমিট মানে হরটা সেম না? তাহলে এখানে কি আমাদের sin⁵x প্লাস cos⁵x না লসাগু, তাহলে এখান থেকে কি আসবে, sin⁵x, আর এখান থেকে কি আসবে, cos⁵x ডিএক্স। তাহলে তাহলে কাটাকাটি করে কি বাদ না, দুইটাই তো সেম।
কাটাকাটি করে এবার থাকলো কি ইন্টিগ্রেশন অফ ডিএক্স। ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে কত, এক্স। লিমিটটা তো 0 to π/2, তাহলে π/2 মাইনাস 0। আর এদিকে 2i সমান, এটা আমার তো লাগবে আই সমান হচ্ছে π/4। বুঝছো, এই হচ্ছে আনসার। তাহলে এখানে আমরা 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 কত পাবো, এখানে পাবো আমরা আই সমান π/4। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার কিনা? আচ্ছা, ক্লিয়ার তো এটুকু না, কে মনে করছে? ক্লিয়ার তো, এই যে তুমি যে বুঝো নাই, এটা হচ্ছে এই কনসেপ্টটা আমি আবার আলাদাভাবে বুঝাই। ধরো তোমাকে বলা হয়েছে একটা ফাংশন যার ইন্টিগ্রেশন আমি করতে চাচ্ছি, ফাংশনের আমি ইন্টিগ্রেশন করতে যাচ্ছি, a to b ফাংশন অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন। এটা যে কথা, a to b ফাংশন অফ a+b - x dx, সেম কথা। মাত্র আমরা যে ম্যাথটা সলভ করলাম সেখানে দেখো আমাদের বলা হয়েছে 0 to π/2 sin⁵x ডিভাইডেড বাই sin⁵x প্লাস cos⁵x ডিএক্স এর ইন্টিগ্রেশন করা। এটাকে তুমি খালি হাতে করতে পারবে না, ক্যালকুলেটর দিয়ে তো হবেই। বাট আমি বলতেছি কনসেপ্টটা বোঝার দরকার, কারণ কিছু ম্যাথ থাকবে যেখানে ক্যালকুলেটর দিয়ে কাজ করা যাবে না, ওখানে তোমার এই কনসেপ্টটা লাগবে। তো এখানে তো তুমি খালি খালি হাতে কাজ করতে পারতেছো না। তুমি যেটা করবা, যেহেতু তোমার সামনে 0 π/2 আছে, তাহলে বুঝতেছো সাইন আর কজের মধ্যে কিন্তু π/2 একটা চেঞ্জিং ফ্যাক্টর। π/2 ঢুকে গেলেই সাইন কজ হয়ে যায়, কস সাইন হয়ে যায়, তো সেটা আমরা ইউজ করবো। তো আমরা ওই কনসেপ্ট ইউজ করে বললাম 0 to π/2 sin⁵ যে, যেহেতু এক্স হচ্ছে আমার এখন আছে, তো আমি বললাম কি যে এ প্লাস, এই যে a to b ফাংশন অফ এক্স ডিএক্স যে কথা, a to b ফাংশন অফ a+b - x, সেম কথা। তো আমি এখানে জাস্ট a+b - x বললাম, π/2 + 0 - x, নিচে বললাম সেম কথাগুলো বললাম। সাইন হয়ে গেল কজ, উপরে চেঞ্জ হয়ে গেছে, সাইন ছিল উপরে, এখন উপরে হয়ে গেছে কজ। নিচেরটা সাইন কস কস সাইন হয়ে সেমই রয়ে গেছে। তো এখন যদি দুইটা আমি যোগ করে দিই, দুইটাই তো আই, দুইটা তো একই জিনিস, যোগ করে তো 2i হলো এখানে। আমাদের বাকিটা তো বুঝছোই, লিমিট যদি আমার সেম থাকে দুইটা ইন্টিগ্রেশনের, আমি দুইটাকে একসাথে করে ফেলতে পারি। দেন একসাথে করলাম sin⁵x প্লাস cos⁵x হচ্ছে আমার লসাগু। বাকিটা না বুঝলে রেকর্ড দেখবা। আচ্ছা, গেল, পরের অংশে আসে। আশা করি এটুকু ক্লিয়ার। ক্লিয়ার তো? এখন দেখো শর্টকাট একটু মনে রাখার চেষ্টা করি, যদি যদি বাই চান্স কমন পড়ে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম, এই ধরনের টাইপের ম্যাথ যেগুলো আছে সাইনের পাওয়ার, টেনের পাওয়ার, এগুলো দিয়ে যেগুলো আসবে, ধরো বললাম আপার লিমিট প্লাস লোয়ার লিমিট সমান π/2 হলে আনসারটা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। দেখো তো আমাদের এখানে আপার লিমিট π/2 না, লোয়ার লিমিট 0 না, আপার লিমিট প্লাস লোয়ার লিমিটে π/2। তো আনসার কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই 2। তো আপার লিমিট π/2 থেকে লোয়ার লিমিট বাদ দিলাম, 0 বাদ দিলাম, নিচে ডিভাইডেড বাই 2, তাহলে π/2/2 না, তাই 4 দিতে হবে। এখন এটা যে সাইনে খাটবে ব্যাপারটা এরকম না, এটা কিন্তু টেনেও খাটবে। আমি যদি এখন র্যান্ডম বলি, যে এই যে খেয়াল করো, বললাম π/6 থেকে π/3, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি এটা আসলে বলো তো? 30 থেকে 60, দুটার যোগফল কত? তো এই মিলে গেল না কথাটা? এখন বললো বললো তোমাকে 10⁻100x, পাওয়ার কিন্তু যা মন চাই হইতে পারে, বাট সেম পাওয়ার হবে। 10⁻100x ডিভাইডেড বাই 10⁻100x প্লাস cot⁻100x ডিএক্স। আনসার কি হবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2। তো আপার লিমিট হচ্ছে 60, লোয়ার লিমিট হচ্ছে 30। 60 থেকে 30 গেলে কত হয়, 30 ডিভাইডেড বাই 2। আনসার কত আসবে?
π/6 / 2 π/12 হবে। সো দেখো, এটা যদি তুমি এইভাবে করে ফেলতে পারো বেটার। যদিও এটা ক্যালকুলেটরে বসালে আনসার মিলবে। এখন দেখি আমরা পাওয়ার একশো নিতে পারি কিনা, পাওয়ার একশো নিতে পারি কিনা ক্যালকুলেটর। বললাম এখানে আমরা টেন, টেন তো নাই, টেন তো আছে, সরি, টেন নাই বললাম কোন দুঃখে। 10x টু দি পাওয়ার কত, 100, তাই না? ডিভাইডেড বাই 10x টু দি পাওয়ার 100। পট কেমনে নিয়ে আসবো বলো তো? 1/10x নাকি? হ্যাঁ, তো বলবো এই পাওয়ার নেমে গেছে, প্লাস 1/10x, এই যে টু দি পাওয়ার 100। লিমিটটা কত আমাদের? π/6 থেকে, এই যে লিমিটটা হচ্ছে আমাদের π/6 থেকে π/3, না? হ্যাঁ, তাহলে বলবো আমরা π/3। এই যে আনসার কত আসে দেখো তো, π/12। তাহলে এটা ক্যালকুলেটর দিয়েই হয়ে যাচ্ছে, বসাই দিয়ে আনসার চলে আসতেছে। এই চিকিৎসা তো দরকার নেই। হ্যাঁ, এই ট্রিক্স ফার্স্ট। যদি, ও আচ্ছা সরি, এই ট্রিক্স ফার্স্ট, বাট আমি তো এটা তো মনে থাকবে বলে কি আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না তোমার, এটা পরীক্ষার সময় মনে থাকবে না তোমার। কত টেকনিক পড়বা তুমি, এগুলো মনে থাকবে নাকি? এগুলো মনে থাকে না আসলে, বুঝছো তো? এই টাইপের ম্যাথ গুলো আশা করি পারবা। এগুলাতে আমি আসলে প্যারা দিচ্ছি না তোমাদেরকে। আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বুঝাই, সেটা হচ্ছে এটা। এবং ওই ম্যাথটা তুমি মিলাইতে পারবে না ওইভাবে করে। সেটা হচ্ছে এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, একটু দেখে নাও। সেটা হচ্ছে, যদি এমন হয়, যদি এমন হয় যে ফাংশন অফ a - x সমান ফাংশন অফ এক্স, সেক্ষেত্রে আমি যদি তোমাকে বলি 0 থেকে a ফাংশন অফ x dx, যে কথা, 0 থেকে a/2 ফাংশন অফ ডিএক্স এর ডাবল, সেম কথা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে করেও মিলাতে পারবে না যদি এখান থেকে ম্যাথ দেয়। ঠিক আছে, কিছু ম্যাথ আছে যেগুলো ক্যালকুলেটরে হাত দিয়ে করা যায় না, ওগুলা তোমার ম্যানুয়ালি মাথা দিয়ে করতে হয়। তো এইটা হচ্ছে তার একটা এক্সাম্পল। একটা ফাংশন মনে করো যেখানে ফাংশন অফ a - x ফাংশন অফ এক্সই থাকে। সাইন একটা ভালো এক্সাম্পল, sin π - x সমান সাইন এক্সই থাকে। এখন দেখো, তাহলে আমি এক্সাম্পল হিসেবে যদি নিয়ে আসি এখানে, তুমি নিজেই দেখবা এটা যে প্রমাণ হয়ে যায়, sin π/x সমান কি পাই সাইন এক্স না? তাহলে এখানে তো সেম কনসেপ্ট আসলো, sin a - x সমান সাইন এক্সই থাকে, মানে এটা বোঝা বোঝা যাচ্ছে আশা করি। এখন আমরা এখানে অ্যাপ্লাই করে দেখি তো, 0 থেকে π না, 0 থেকে π sin x dx কে আমরা কি লিখতে পারি? 0 থেকে, এই যে অর্ধেক না, 0 থেকে π/2 sin x dx × 2। এখন এই ম্যাথটা কেন ডিরেক্ট হবে না, বসায় দেখো কে আসে। আমি তোমাকে বলি, যদি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স না, তোমাকে বললাম 0 থেকে π, আচ্ছা কত আসতেছে? ও, এখানে চলে আসছে কত? π/2? এটা তো পাই তো। 0 to π sin x dx কত আসছে আমাদের আনসার? 2, তাই কি না? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে দেখো তো, 0 to π এটা তো আসছে, বাট 0 to π/2 ডাবল করলে কি সেম আসবে না, দেখো তো। 0 to π/2 যদি বলি এভাবে, π/2, π/2 ইন্টু কত, আম, এই যে 2 তো আসলো, 2 আসলো, সেম আসছে। তাহলে কোনো সমস্যা নাই আসলে। কিন্তু যদি আমার ফাংশনটা এমন হয় যে ফাংশন অফ a - x সমান মাইনাস ফাংশন অফ এক্স, সেক্ষেত্রে তুমি যদি এখন, তোমাকে যদি এখন বলা হয় যে এক্ষেত্রে, এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে কিন্তু 0 to a ফাংশন অফ এক্স ডিএক্স কিন্তু আবার আনসার কত আসবে? 0। এটাকে বলা হয়, এগুলাকে বলা হয় যুগ্ম ফাংশন, যেখানে কিছু করলেও ওটা চেঞ্জ হয় না। এটাকে বলা হয় অযুগ্ম ফাংশন। যেমনটা মানে, অযুগ্ম মানে র্যান্ডম না,
মান সেম আসবে, জিনিস জিনিস সেম আসবে, আবার মাইনাস হয়ে আসবে আর কি। এই যে পাই মাইনাস এক্স করলাম না, মাইনাস ফাংশন অফ এক্স হয়ে গেল। এক্সাম্পল কি, কস, তাই না? হয়তো কস পাই মাইনাস এক্স মানে কি মাইনাস কজ এক্স না? তুমি নিজে দেখো তো, জিরো থেকে আমি যদি এখন বলি পাই, তাহলে কজ এক্স ডিএক্স এর আনসারটা কত আসার কথা? জিরোই তো আসবে। তো মনে করে দেখো তো কেমন জিনিসটা, জিরো জিরো থেকে শুরু না, জিরো থেকে তো আমার তো জিরো থেকে শুরু হলে জিরো যেতে কজের মান ম্যাক্সিমাম, এই হচ্ছে পাই। তাহলে এখানে যে ক্ষেত্রফল এখানে কি সেম না? একটা পজিটিভ একটা নেগেটিভ না? আনসার কি জিরো আসতে বাধ্য না? আর সাইনের ক্ষেত্রে চিন্তা করে দেখো তো, সাইনের গ্রাফটা কি এরকম না? আমি তো বলছি জিরো থেকে পাই, এটা কি পজিটিভ না পুরোটা? তো এই জন্যই 90 পর্যন্ত করে ডাবল করলে এটা আসলে আনসারটা চলে আসে। আর এখানে, এখানে যায়, এখানে ঠিক তার উল্টা, অ্যান্সার জিরো আসছে। এই যুগ্ম অযুগ্মের ব্যাপারটা মনে রাখাটা জরুরি, অনেক জায়গায় অনেক কাজে লাগে। বোঝা গেছে কিনা? আচ্ছা, মজা দেখাই। ধরো তোমাকে বলা হলো একটা ম্যাথ এখানে আর কি বানাবো, বানাবো ওই থেকে বললাম জিরো থেকে পাই বাই টু ইন্টিগ্রেশন অফ, জিরো থেকে, হ্যাঁ পাই, জিরো থেকে পাই, এখানে আমি তোমাদেরকে বললাম মনে করো ডিএক্স তো আছে উপরে ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, মানে আমি এখানে বললাম ফোর সাইন স্কোয়ার এক্স, আমি একটা মান দিচ্ছি আর কি, ফোর সাইন এক্স স্কোয়ার, আমি বললাম ফোর সাইন এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে বললাম নাইন কজ এক্স স্কোয়ার, কজ এক্স স্কোয়ার। আনসার কত আসবে? এই আনসার কত আসছে? 0.52। এই ম্যাথগুলো আসলে ক্যালকুলেটর দিয়েই করে ফেলার কথা, এগুলো ক্যালকুলেটর দিয়ে মিলে যাবে। ঠিক আছে, এখন যে অপশনের মধ্যে জাস্ট চেক করে করে মিলাবা, আর মাথায় রাখবে এগুলোতে কি লাগবে আমার অন করা, রেডিয়ান মোড, রেডিয়ান মোডটা জরুরি। সো এগুলো করার জন্য রেডিয়ান মোডটা মনে রাখতে হবে আর কি, এটা যে এটা জাস্ট মনে রাখবা। ওকে। আর যেহেতু এবি ধ্রুবক, তুমি মন মতো বা পরীক্ষার সময় এবি যদি বলেও দেয়, ধরো পরীক্ষা, আচ্ছা আমি এটা লিখে দিই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি বললাম এই যে এটা, ধরো বললাম জিরো থেকে পাই ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। তুমি পরীক্ষায় তো অবশ্যই ক্যালকুলেটরের মধ্যে যদি বসো, এর তো মান বসানো লাগবে। তো এ বির একটা সুন্দর মান বলো, আমি বললাম এ এর মান আমি দুই ধরলাম, বি এর মান আমি তিন ধরলাম, সেই অনুযায়ী কিন্তু আমার আনসারটা মিলানো লাগবে। তো এটা তো এ বি ধরলাম দুই আর তিন, এখানে চার আর এখানে নয় আসবে। তুমি যদি এ বির মান ওয়ান আর টু ধরো, এখানে ওয়ান আর এখানে ফোর আসবে। তাই আসুক, তোমার আনসার তো এর আর বি এর মান টু আর থ্রি ধরে আসছে। তুমি অপশনে যখন মিলাবা, অপশন টেস্ট করবা, তখন কিন্তু এ আর বি এর মান এইটা ধরে ধরেই মিলাতে হবে। এটা পারো, আশা করি এটা পারবা। এটা ক্যালকুলেটর দিয়ে হয়ে যাবে, আশা করি এটা পারবো। ঠিক আছে কিনা? এই টাইপের যতগুলা ম্যাথ আছে, ধরো আরো অনেকগুলা কেস আছে, সাইন কজের মিক্সচার, সাইনের পাওয়ার অত কজের পাওয়ার এত, এই টাইপের সবগুলা ম্যাথই ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। এগুলোতে আসলে খুব বেশি সময় নষ্ট করার দরকার নাই। তো সাইন কজের পাওয়ার আমি যদি বলি এখানে, সাইন কজের যদি বলি মিক্সচার আছে, সাইন কজের মিক্স কিরকম থাকে, ধরো বলো তোমাকে সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স কস টু দি পাওয়ার ফোর এক্স ডিএক্স, কি করবা? ক্যালকুলেট ইউজ করে করে ফেলবা। এগুলো আসলে করে বের করার সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সাইন কোজের মিক্সচার থাকতে পারে এইভাবে, যে কোনো ভাবে থাকুক, দুইটার পাওয়ারই জোর দুইটার পাওয়ারই বেজোর, আমার এগুলাতে কোনো কোনো এখানে কোনো নেই। সাইন কজের পাওয়ার ওয়ালা, তাহলে পাওয়ার ওয়ালা সব ম্যাথই, পাওয়ার ওয়ালা সব ম্যাথ ক্যালকুলেটর, মানে এখানে সাইন কস সেক টেন সবই আসতে পারে, এগুলা ক্যালকুলেটর দিয়েই চেক ট্রাই করবো। এগুলাতে আসলে এক্সট্রা সময় নষ্টের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, এগুলো পারবা। ঠিক আছে, সামনে আগে কিছু সূত্র আছে যেগুলো মনে থাকলে কিছু মেতে একটু আরাম পাবা আর কি। তার মধ্যে একটা হচ্ছে এটা, ধরো বের করি, গেল কই, হ্যাঁ, এই যে এগুলো এগুলো একটু কষ্ট করে মনে রাখবা, মুখস্থ রাখলে ভালো। যে ডিএক্স এবং খুব বেশি আসে কিন্তু এখান থেকে, এটা সব থেকে বেশি আসে, ডিএক্স ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, চিনছো না এটা? ডিএক্স ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সূত্রটা কি? ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ।
প্লাস সি। ডিরেক্ট যদি মিলে যায় প্রশ্ন তাহলে তো সহজ, ক্যালকুলেটর থেকেও। এটা গেল একটা। তারপরে এটা, সো এটা ইম্পর্টেন্ট বেশি, এটা একটু গুরুত্ব দিয়ে মনে রাখবা। দেন সেকেন্ডলি, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সমান, এটা হচ্ছে 1/2 এ লন মডুলাস এক্স প্লাস এ, সরি উপরে হবে এক্স মাইনাস এ, নিচে হবে এক্স প্লাস এ। তারপর আসো এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে আবার সেম 1/2 এ লন, এখানে আসবে উপরে এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স। তারপরে আসবে আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটাও ইম্পর্টেন্ট, এটাও থেকেও পরীক্ষার প্রশ্ন অনেক বেশি আসে। সাইন ইনভার্স এক্স বাই এ, দেখো আমি দুইটাকে কিন্তু একটু বেশি করে দাগাই দিছি, বাকিগুলো মুখস্থ রাখবা, বাট এই দুটো থেকে প্রশ্ন বেশি আসে, সাইন ইনভার্স এক্স বাই এ। তারপরে আরেক সাইডে যাই আমরা, এখানে এই যে এই পাশে লিখি ফেলে এটা, ছোট করে দিই এটাকে। পরে আসো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এটা হবে লন মডুলাস অফ এক্স প্লাস রুট ওভার এই জিনিসটাই এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। অনুরূপ ভাবে আমি যদি বলি এখন এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কি হবে, এই যে এই জিনিসটাই ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, এই জিনিস চেহারাটাই আসবে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। আশা করি বুঝতে পারছো, চিনছো তো? মানে এগুলোর মধ্যে যদি মন থাকে, মনে চায়, তাহলে সবগুলো মুখস্থ করো, আর যদি মনে হয় আমি একান্তই অলস, তাহলে এই 1 নাম্বারটা আর 4 নাম্বারটা মুখস্থ রাখো। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দিয়ে ম্যাথ মিলে যায়, এগুলো দিয়ে হয়ে যায়। আর ক্যালকুলেটর তো আছেই, একান্তই বেশি অলস হইলে তো ক্যালকুলেটর আছে। আচ্ছা, আর এই তিনটা সূত্রে মানে এখান থেকে যেগুলো আসছে, যে রুটওয়ালা যেগুলো আছে, সেগুলোর আরেকটা ভার্সন আছে। সেটা হচ্ছে এগুলা কি 1/সামথিং আকারে আছে না, 1/এটা 1/এটা 1/, এগুলো যদি উঠাই দিই উপরে, তাহলে কিন্তু এগুলা ইউজ করি আবার সূত্র আছে একটা। খেয়াল করো আমি এখানে দেখাই। ধরো তোমাকে বলা হলো এই যে রুট ওভার অফ ইন্টিগ্রেশন অফ এই যে এটা কি 1/, না? আমি এটাকে উঠাই লিখে ফেলবো রুট ওভার এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা সমান কি হবে একটু খেয়াল করবো, মজার জিনিস এটা। এটা হচ্ছে x/2, x/2 ইন্টু এটা, মানে আমি এই পুরোটা লিখে ফেলবো x/2 ইন্টু এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপরে প্লাস a²/2, a²/2, এটাকে ইনভার্স করে ইন্টিগ্রেশন করলে যা আসে তা, মানে কি সাইন ইনভার্স ওই যেটা আমরা পারি x/a। মানে এটা কিন্তু পারতে হলে তোমার এটা মনে রাখা জরুরি। রুট ওভার অফ এস স্কোয়ার মাইনাস এস স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে x/2 ইন্টু এই জিনিসটা ইন্টিগ্রেন্ড প্লাস a²/2, এটাকে উল্টাই দিলে যেটা আসে ইন্টিগ্রেশন করলে সেটা লিখে ফেলবা। ডান। তাহলে আমি যদি বলি পরেরটা, এর পরেরটা হচ্ছে কোনটা, এই যে এটা রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার না, এখানে আমি কি লিখবো, এই যে x/2 ইন্টু ইন্টিগ্রেন্ড মানে এই জিনিসটাই প্লাস a²/2 প্লাস a²/2। এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে সামনে প্লাস নাকি মাইনাস ডিপেন্ড করে এ এর চিহ্ন কি আছে তার উপর। তো এ এর চিহ্ন যেহেতু এখানে নেগেটিভ, এ এর চিহ্ন যেহেতু এখানে নেগেটিভ, এই যে নেগেটিভ না এখানে এর আগে, আমি এখানে মাইনাস বসাবো ইন্টু এই যে এটাকে উল্টাইলে ইন্টিগ্রেশনটা কত হয়, এই যে এটা না লন, এটা বলবো এখানে লন মডুলাস অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই যে আবার যদি বলি ইন্টিগ্রেশন অফ রুট ওভার এই যে এটারটা এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার ডিএক্স, এটা কি হবে, এটা হবে x/2 রুট ওভার অফ যেটা আছে সেটাই পুরোটা, এখানে কি এস স্কোয়ার প্লাস প্লাস না, বলবো প্লাস a²/2 লন এই যে এটা কি হয় এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার। মানে দুনিয়ার ফাত্রামি আর কি, এগুলো মুখস্থ রাখা আসলে কোনো ভালো মানুষের কাজ না, আসলে কোনো ভালো মানুষের কাজ এগুলো মুখস্থ করা না। স্টিল বললাম, যদি একান্তই না পারো এই দুইটা মনে রাখো। এগুলো যাদের মনে রাখতে হয় এগুলো একটা টর্চার, এটা টর্চার মানে বিশেষ টর্চার এগুলোকে বলা যায়, যেগুলো আসলে কোনোভাবেই তোমার বুদ্ধিভিত্তিক কোনো উৎকর্ষ সাধন করবে না।
খোদাই মনে রাখতে হয় আর কি। এই জন্য বললাম এগুলা যদি মনে রাখতে না চায় মনে রাখো না, স্টিল লাইফ তোমার, কেরিয়ার তোমার, ভর্তি পরীক্ষা আগে যাওয়ার দায়িত্ব তোমার। যদি মনে হয় আগে যেতে হবে তাহলে এগুলো মুখস্থ করতে হয়, হালকা পাতলা মুখস্থ থাকতে হয় এগুলো। ওকে, আশা করি বুঝছো এটা। এখন ধরো তোমাকে বলা হলো ইন্টিগ্রেশন অফ, এগুলো পারবা, এগুলো পারবা। এক্সাম্পল হিসেবে একটা দিয়ে রাখি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 9 + 16x²। এগুলো করবা, এগুলো করো, এগুলো পারবা। কি দিয়ে মিলাবা? ক্যালকুলেটর দিয়ে। আর যদি তোমার টাইপ কমন পড়ে যায় তাহলে তো দেখেই দাগাই দিতে পারবা। তো এটা আসলে কোন টাইপের পড়ে বলো তো? এটাকে আমরা এভাবে বলতে পারি না যে এখানে আমরা 16 কমন নিলাম, 16 কমন নিয়ে বলতে পারি x² প্লাস 9/16, 9/16 আমি লিখতে পারি 3/4²। তাহলে এখানে তো আমি দেখতেই পারতেছি 1/16টা বাইরে আসবে, ডিএক্স ডিভাইডেড বাই x² প্লাস 3/4²। এটা তো আমাদের সেই x² ফর্মেটে চলে গেলো, তো ছোটটা কি 1/16 তো আছেই, 1/a, 1/3/4 tan−1 x/a, x/3/4। এখন তুমি এটাকে উল্টায় দাও, 4/48 না, তাহলে এই যে 4 বা আগেই তো কাটা যায় নাকি, এটা এটা হবে 1/12, 1/12 × tan−4 x/3। এই তো সাবাস, বোঝা গেছে কিনা? এখন এটাকে তুমি আরেকভাবে ট্রাই করতে পারো, সেটা হচ্ছে এরকম ভাবে, তুমি যদি এটাকে এইভাবে লিখো তাহলে কোনো সমস্যা কিন্তু নাই। ডিএক্স ডিভাইড বাই 9 + 4x²। আমরা একটা সূত্র পারি না যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই s² প্লাস x², যাকে আমি এক্স বলতে চাচ্ছি সে কি লিনিয়ার? হ্যাঁ, সে তো 4x লিনিয়ার, তো তাকে আমি ওই ওই ধান্দায় নিয়ে যেতে পারি, তাকে আমরা ডিরেক্ট বলবো আনসার হচ্ছে 1/, এখানে কি 3² না, তাহলে 1/3 tan−1 x/3। ওই এই যে এ দ্বারা ভাগ করবো কি, বাট আমার কি এখানে 4x এর শখটা 4 না, তাহলে আবার 4 দ্বারা ভাগ, তাহলে এই যে 12 হয়ে গেল, তো মিলে গেল। যে যেভাবে পারো আর কি। এখন এটা তো তুমি অবশ্যই বুঝতেছো, ক্যালকুলেটর দিয়ে করতে গেলে সময় লাগবেই 5টা অপশন চেক করা। যদি টাইপ কমন পড়ে ভালো, বাট টাইপ কমন ফেলানোর ধান্দায় পড়ে নিজেরা টর্চার করা উচিত না, এটা আমার মনে হয়। বাট তুমি যদি করতে চাও তোমার ব্যাপার। মানে পরিশ্রম করার সময় একটু মনে রাখবা কি এটা কি আসলেই ডিজার্ভ করে নাকি এত পরিশ্রম। যদি মনে হয় যে না আমার এত এত পরিশ্রম করা আসলে দরকার নাই, তাইলে লাইফে একটু মানে আরাম করতে পারবে আর কি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা একটা টাইপ বদলাই। এখানে বললাম যে উপরে যদি ফাংশন থাকে, উপরে যদি ফাংশনের ডিফারেন্সিয়েশন থাকে, নিচে যদি ফাংশন থাকে, তাহলে ইন্টিগ্রেশনটা কত হয়? লট অফ, হ্যাঁ, +c। যদি এরকম হয় উপরে নিচে আছে ফাংশন একটা ডিফারেন্সিয়েশন, উপরে আছে ফাংশনের, সরি, নিচে আছে ফাংশনের রুট, উপরে আছে ফাংশনের ডিফারেন্সিয়েশন, সেক্ষেত্রে শর্টকাটটা কি? 2 × √ওভার ফাংশন অফ x +c। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার তো এটা? ওকে, ধরো আরেকটা কেস, ধরো তোমাকে বললো এইভাবে, ইন্টিগ্রেশন অফ 3x + p ডিভাইডেড বাই x² প্লাস 4x প্লাস 7 dx। এটা দেখলেই যার কথা মনে পড়বে সে হচ্ছে নিচে ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন। কারণ দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা বানানো যায় না। x² প্লাস 4x প্লাস 7 একে ডিফারেন্সিয়েট করলে কত হয়? x² প্লাস 4x প্লাস 7 কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 2x + 4 না, 2x + 4 আসে, বাট আমার তো উপরে কত আছে? 3x + 5 না। আমি যেটা করব, আমি এটা ডিফারেন্সিয়েট করলে যা আসে উপরে তাই লিখে ফেলবো। তাহলে কি আসবে দেখো উপরে? 2x + 4। আমার তো নিশ্চয়ই উপরে 3x ছিল, 2x না, তো আমি কি করবো এখন? 3/2 দ্বারা গুণ করে ফেলবো। 3/2 দ্বারা গুণ করে আমি কিন্তু 3x বানিয়ে ফেলছি, বাট এই যে 3/2 দ্বারা গুণ করলাম তাতে করে কি এটা 6 হয়ে গেল না? 3/2 × 4 কত হয়? 2 × 2 = 4, 3 × 2 = 6, 6, বাট আমার কাছে 5, তো আমাকে -1 করা উচিত না? আর নিচে যা আছে তা x² প্লাস 4x প্লাস 7। এখন এটাকে কি আমি দুইটা আলাদা ভগ্নাংশে ভেঙে কাজ করতে পারি না? ইন্টিগ্রেশন অফ, দেখো তো 3/2 বাইরে নিয়ে আসলাম, উপরে আছে 2x + 4, নিচে আছে x² প্লাস 4x প্লাস 7, মাইনাস দিয়ে এটাকে মাইনাস, আরেকটা ইন্টিগ্রেশন না, 1/x² প্লাস 4x প্লাস 7 dx। এটা কি বোঝা গেছে? এখন দেখো তো এটা কি ব্যাপারটা এরকম না যে এটা তো আমরা সাজাইছি এইভাবে, নিচে ফাংশন উপরে তার ডিফারেন্সিয়েশন, আনসারটা কি আসবে? 3/2
লন অফ দ্যাট ফাংশন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 7 মাইনাস, এটাকে কি আমরা দ্বিঘাত সমীকরণে ভাঙাতে পারি না? এটাকে দ্বিঘাতে নেওয়া যায় কিনা? এটা দ্বিঘাতে কিভাবে নেওয়া যায় বলতো? এই যে এইভাবে নিব আমরা, এটাকে বলবো আমরা এক্স স্কোয়ার প্লাস 2 × x × 2, 4x না? তো এখানে আমাদের 2 স্কোয়ার মানে 4, এক্সটা কি আছে? 4 লিখছি, বাট আছে তো 7, লিখতে হবে 3। আমি জানি কাহিনী কি, আমি বললাম √3 স্কোয়ার। তো এটা কি x+2 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার হয়ে গেল না? এটা কোন ফর্মেটে যাবে বুঝতে পারছো? বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথটা ওই 1/a tan−1x/a অথবা sin−1x/a তেই থাকে, বেশিরভাগ ক্ষেত্রে। আমি নামাজ থেকে আসি, বাকিটা তুমি মিলাও। কথা বলে দিই তো এখানে, এটা হচ্ছে x+2 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার। আমরা আশা করি x+2 কে x ধরা যায়, কেন? কারণ x+2 লিনিয়ার। তাহলে এটা হয়ে গেল dx/x² প্লাস s² এর ফর্মুলা। তাহলে এটা আসবে কি 1/a 1/√3 tan−1 x+2 ডিভাইডেড বাই এক্স এর সহগটা কত, 1। যদি এখানে থাকতো 2x+2 স্কোয়ার, তাহলে বলতাম ডিভাইডেড বাই 2। যদি থাকতো 3x+2 স্কোয়ার, তাহলে বলতাম ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এটা পারবো, এটাতে কোনো সময় নাই অবশ্যই। এটা কিভাবে করবো আমরা পরীক্ষার সময়? যদি এভাবে এখন কোন সব মানে প্রত্যেকটা মেথডে কিন্তু সলিউশন থাকে অনেকগুলা। একটা হচ্ছে ক্যালকুলেটর, একটা হচ্ছে মেইন মেথড ধরতে পারলে শর্টকাটে মিলাই ফেলতে পারলাম। এখন কখনো দেখা যাবে ক্যালকুলেটর রাস্তা হচ্ছে এরকম, এ থেকে বি। কখনো হচ্ছে মেইন মেথডটা হচ্ছে এরকম, আর কখনো উল্টাটা। কখনো মেইন মেথডে করলে এইভাবে হয়ে যাবে, ক্যালকুলেটরে করলে 5টা অপশন তো যথেষ্ট সময় সাপেক্ষ কিন্তু ব্যাপারটা, মানে 5 নাম্বার অপশনে গিয়ে যদি মিলে, এটা হচ্ছে ওয়ার্স্ট কেস। বেস্ট কেস কি? প্রথম অপশনে মিলে গেছে। ওয়ার্স্ট কেস হচ্ছে লাস্টে একদম 5 নম্বরে গিয়ে মিলছে। তো কখনো এটা ক্যালকু, কখনো এটা মেইন মেথড, এন্ড ভাইসি ভার্সা। কখনো এটা মেইন, কখন এটা ক্যালকু। সো এটা আসলে পরীক্ষার হলে অন স্পট ডাইনামিক ডিসিশনটা তোমার যেভাবে, মানে এখন তোমার লাঞ্চ যদি ভালো থাকে, তাহলে তুমি রাইট ডিসিশনটা নিবা। এখানেই আসলে ডিফারেন্সটা তৈরি হয়। ঠিক আছে। সো এখানে আসলে খুব বেশি যে বলবো এটা একটা করে দিয়ে করবা, এটা কোনো হিসাব নেই। তুমি হয়তো এভাবে করে তুমি ঝটপট দেখেই বুঝে গেছো আনসারটা কি হবে, এটা তুমি ডিরেক্ট আগে দিতে পারবা। আচ্ছা, এটা আশা করি এটুকু ক্লিয়ার। তো এই টাইপের যতগুলো আছে সবগুলাই সেম স্টাইলে করতে পারবা। So এই টাইপের যতগুলো ম্যাথ আছে এগুলা টাইপ ওয়াইজ মূলত হচ্ছে ডিইউ আর রিটেনের জন্য, যেগুলাতে ক্যালকুলেটর ইউজ করার সুযোগ থাকে না, এমসিকিউ তে অথবা রিটেনে করতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে সাস্টের ক্ষেত্রে তোমার এগুলোতে কোনো প্যারা হবে না, তুমি অপশন মিলাই ফেলতে পারবে এগুলো। তো যতগুলো টাইপ আছে এরপরে, যেমন ধরো এখানে যে টাইপগুলো আছে, এগুলোতে তোমার আসলে খুব একটা বেশি প্যারা হওয়ার কথা না, এগুলো তোমার ক্যালকুলেটর দিয়ে মিলে যাবে। ঠিক আছে, এগুলা এগুলো মিলে যাবে, এগুলো মিলে যাবে। রাদার এগুলো তোমার ক্যালকুলেটর ছাড়া করতে গেলে জান বের হয়ে যাবে অনেক ক্ষেত্রে। সেগুলো তো সময় নষ্ট করতেছি না, আমরা আমরা সামনে আগে। আম, এই যে এগুলা, এগুলো ডিরেক্ট দেখে দেখে মিলাই ফেলতে পারার মতো ম্যাথ। যেমন ধরো আমরা যদি বলি ইন্টিগ্রেশন অফ e⁻x dx সমান কি হবে? e⁻x, ঠিক আছে, প্লাস c। যদি বলা হয় e⁻x dx, এটা সমান কি হবে? শর্টকাট প্রথমটাই। যদি এরকম ভাবে ক্রমান্বয়ে কমে কমে একটাতে আসে, ধরো এখন যদি তাহলে বলি e⁻x, তারপরটা কি হবে? e⁻x, তারপরটা কি হবে? e⁻x। দেখো তো 3 2 1, তাহলে আনসারটা কি হবে? প্রথমটা e⁻x প্লাস সি। যদি তোমার এটা মনে থাকে, ক্যালকুলেটর দিয়ে তো করার দরকার নাই, ডিরেক্ট মিলে গেছে তোমার আনসার। এখন ধরো বললাম তোমাকে এ টু দি পাওয়ার এক্স, এখন তোমার তার আগে এটা করার আগে তোমার আগে মনে করতে হবে তুমি কি এ টু দি পাওয়ার এক্স এটা পারো কিনা। এ টু দি পাওয়ার এক্স এটা পারলে না তুমি এখানে আসবা। তাহলে প্রথম কাজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁻x dx টা মনে আছে কিনা, বলো তো কি এটা? ইন্টিগ্রেশন অফ e⁻x dx কত? মনে করে পরীক্ষার হলে ভুলে গেছো, ছোট্ট মনে নেই, তখন তো করা লাগবে কোনো একভাবে। ধরো মানে ক্যালকুলেটর দিয়ে করা যায় না যেমন না, বাট ক্যালকুলেটর ছাড়া আমি চাচ্ছি তুমি করো এখন। তো এটা এটা তুমি পরীক্ষা হলে ভুলে গেছো, এটা আনসারটা কি তোমার কি জানা আছে কিনা? ডিডিএক্স অফ e⁻x মানে কি? এটা কি মনে আছে কিনা? ডিডিএক্স অফ e⁻x লনে। তাহলে এখন রিভার্সে চিন্তা করতে হবে। এখন আমরা বলবো এই খেয়াল করো, এখানে আমরা বলতে পারি এটাকে ডি এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স লন এ ডিএক্স, তাই না? এখন লন এটাকে আমি এপাশে নিয়ে আসবো, তাহলে আমরা বলতে পারি 1/ln a ইন্টু ডি এ টু দি পাওয়ার এক্স সমান a টু দি পাওয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন করলে কি ব্যাপারটা মিলে যায় না? তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয়?
ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই 1/ln বাইরে আসবে, ইন্টিগ্রেশন অফ ডি এ টু দি পাওয়ার এক্স, মানে কি এ টু দি পাওয়ার এক্স না? তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে এ টু দি পাওয়ার এক্স বাই লনে। তার মানে আমরা সূত্র প্রমাণ করলাম এ টু দি পাওয়ার এক্স বাই লনে। এটা যদি তুমি পারো, তোমার এখন এটা পারা উচিত। এটা অবশ্য শেষ না, এটা এইটুকুতে শেষ না, আসলে এটা তো ক্রমান্বয়ে আসতে হবে। এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত? তা আমরা আমরা এখানে কিন্তু ডিরেক্ট এটার মতো না, এখানে একটু কাহিনী আছে। সেটা বোঝার জন্য একটু ম্যাথটা করা লাগবে আমাদের। আমি প্রথমে একটা করি, প্রথমটা করি, মানে এক লেয়ার একটা। এটা বুঝলে তো বাকিগুলো এমনি বুঝবো। এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। আমরা প্রথমে কি করব? আমরা এ টু দি পাওয়ার এক্স সমান জেড ধরবো। তাহলে কি হবে? আমরা বলতে পারবো এ টু দি পাওয়ার এক্স লন এ সমান কি ডিজেড না? মনে আছে তো টেকনিকটা? তাহলে আমি এখানে বলতে পারি কি, এ টু দি পাওয়ার এক্স, এখানে তো ডিএক্স ছিল একটা, এ টু দি পাওয়ার এক্স লন এ ডিএক্স। সূত্র মনে আছে তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান 1/ln a ইন্টু ডিজেড। তাহলে আমরা এ টু দি পাওয়ার এক্স ডিএক্স কে লিখতে পারি ডিজেড বাই লন এ। তাহলে এখানে লেখা যায় এখন এ টু দি পাওয়ার এক্স না, এটা তো আবার জেড, এ টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড বাই লন এ। লন এটাকে বাইরে আসবে না? তা আসলো 1/ln a। এখন কি ভিতরে আবার এ টু দি পাওয়ার জেড ডিজেড হয়ে গেল না? এ টু দি পাওয়ার জেড ডিজেড মানে কি আবার এ টু দি পাওয়ার জেড বাই লন, লন না, লন জেড না, লন এ। তাহলে এখানে আসলো আমাদের 1/ln a, এখানে আসলো এ টু দি পাওয়ার জেড ডিভাইডেড বাই লন এ। এখন জেড এর জায়গায় জেড এর মানটা বসাও, জেড এর মানটা কে, জেডটা কি আসলে এ টু দি পাওয়ার এক্স না? তাহলে কি আসলো ব্যাপারটা? এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ স্কোয়ার। তার মানে এখানে এই লনের পাওয়ারটা হচ্ছে তোমার মনে রাখা লাগবে, এ টু দি পাওয়ার এক্স আসবেই, জানার কথা আগে থেকে, প্যাটার্ন তো আমরা বুঝছি না। লন এ স্কোয়ার তার মানে কি, যখন দুইটা তখন স্কোয়ার, যখন তিনটা তখন কি আসবে কিউব। তো আমি যদি এখন বলি ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স, তাহলে বুঝে যাও আনসার তো এটা আসবেই প্রথমটা, ডিভাইড বাই লন এ কিউব। আর এটাই কিন্তু ই টু দি পাওয়ার এক্স এর মেইন ফর্মুলা। ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে তো লন ই না, লন ই তো ওয়ান, তাই এটা দেখা যায় না। তখন হয় ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, আর লন ই ওয়ান কিউব করলে আর দেখা যাচ্ছে না, সেই জন্য লন এরটা মানে ই এরটা আসলে একটু নিট এন্ড ক্লিন। আর এ টু দি পাওয়ার এক্স এরটা একটু ঝামেলার, কারণ এখানে আসলে লন ই না, এই জন্য লন এটা দেখা যায়। ঠিক আছে? এবং এগেইন এটা ক্যালকুলেটর দিয়েও করা যাবে। আশা করি বোঝা গেছে এটুকু। আচ্ছা, ইন্টিগ্রেশন বাই পার্টস অথবা অংশায়নের মাধ্যমে বা খণ্ডায়নের মাধ্যমে ইন্টিগ্রেশন, এটা কি ক্যালকুলেটর দিয়ে করা যায় না? করা যায়, সব ইন্টিগ্রেশন ক্যালকুলেটর দিয়ে করা যায় ইনফ্যাক্ট, যেগুলো একান্তই কনসেপ্ট হলো সেগুলো বাদ দিয়ে। আচ্ছা, ওকে, তো ধরো এখানে বললো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। আর এখানে বলে আলাদাভাবে ই টু দি পাওয়ার 9x, ই টু দি পাওয়ার 9x প্লাস ই টু দি পাওয়ার 5x ডিভাইড বাই ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x ডিএক্স। এগুলাতে সম্পর্কটা কি একটু ভালো করে খেয়াল করে দেখো তো। দেখো উপরে পাওয়ারের বিয়োগফল আর নিচে পাওয়ারের বিয়োগফল কিন্তু সমান। 5x থেকে 3x গেলে কত থাকে? 2x। এক্স থেকে মাইনাস এক্স গেলে কত থাকে? 2x। 9x থেকে 5x গেলে 4x। 2x থেকে মাইনাস 2x গেলে 4x। তো যদি এমন হয় এই স্টাইলের ক্ষেত্রে, যদি এমন হয় তাহলে আমরা যেটা করব, উপরে লবের যে পাওয়ার গুলা সেগুলোর গড়টা আমরা কমন নিব, মানে ই এর পাওয়ার হিসেবে এটা কমন নিব। তাহলে এখানে এখানে দেখো তো, এখানে আমরা কত কমন নিব? এখানে আমরা কমন নিব, আমার কিন্তু আলাদা পিডিএফ আছে, আমি কিন্তু সেগুলো দিয়ে দিব তোমাদেরকে। এটাই এটাই একমাত্র পিডিএফ না, কারণ ওখানে সুন্দরভাবে বাংলা কথা লেখা আছে। বাংলা কথা যেগুলো লেখা আছে এই পুরো পিডিএফটাই আমি তোমাদের সেন্ড করে দিব, তোমরা জাস্ট ওটা দেখে দেখে পড়তে পারবা। আমি জাস্ট এখানে মনে করো সামারি দিচ্ছি আর কি। আর সবকিছু তো আসলে এগুলা বানানো ইঞ্জিনিয়ারিং এর জন্য, সব কথা তো আর শাস্ত্রের জন্য বলার দরকার নাই। যে কিছু তো আছে ক্যালকুলেট দিয়ে করা যায়, রিটেন তো আর নাই তোমার শাস্ত্রে। সেক্ষেত্রে আমরা কিছু জিনিস স্কিপ করতেছি ইচ্ছা করে। তো এখানে আমরা কত কমন নিব? 5x আর 3x এর গড় কত? 5 3 8, গড় করলে 4। তাহলে আমরা বলবো ই টু দি পাওয়ার 4x আমরা কমন নিব। তাহলে কত থাকবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তুমি নিজেই দেখো এই ম্যাথটা এই টেকনিক ধরতে পারলে কত সহজে হয়ে যায়।
উপরে নিচে কি কাটাকাটি না? এটা হাকে কত, e⁴x dx, তাহলে কত আসবে আনসারটা? e⁴ সিম্পল ম্যাথ। এখন এটা যদি তুমি করতে যাও ক্যালকুলেটর দিয়ে, পাঁচটা অপশন মনে রাখবা। আশা করি বোঝা গেছে। তো যদি এমন থাকে, এটাতে বুঝলাম, এটাতে আমরা বুঝতে পারলাম। ওকে, এরপরে একটা টাইপ আছে, সেটা হচ্ছে এরকম। সেটা হচ্ছে এরকম ভাবে থাকবে, ধরো বললো ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু e⁴mx। আর একটা টাইপ হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এ প্লাস বি ইন্টু e⁻−mx। আর একটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই, এখানে দুইটাই আছে, এ ইন্টু e⁻mx, e⁻mx প্লাস বি ইন্টু e⁻−mx, এই দুইটাই আছে। বোঝা গেছে কিনা? তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা e⁻−mx দ্বারা গুণ করবো। বুঝতেছো নিশ্চয়ই, গুণ করা মানে উপরে নিচে দুইটা দিয়ে গুণ করতে হবে। e⁻−mx দ্বারা, কারণ এখানে কিন্তু e⁻mx দ্বারা গুণ করাটাই কমন সেন্সের ব্যাপার। বাট এখানে যে কোনোটাই তোমার পছন্দ করতে পারো, বাট আমরা এখানে যেহেতু বলবো একবার, আমি একটাই বললাম, e⁻mx দ্বারা গুণ। এখানে তুমি চাইলে e⁻−mx দ্বারা গুণ করতে পারবা, বাট মাইনাস দিয়ে কে গুণ করে, যদি দরকার না থাকে। মাইনাসটা একটা বিরক্তিকর জিনিস, পেস লাগাই দেয় মাঝে মধ্যে। সো আমরা এখানে e⁻mx দ্বারা গুণ করব। আচ্ছা, তা আমি যদি একটা এক্সাম্পল দিই, তাহলে ম্যাথটা সহজে বুঝতে পারবা। ধরো বললাম আমি ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস e⁻x। কি করবো আমরা উপরে নিচে? e⁻−x দ্বারা গুণ করবো, তো এটা হবে 1, এটা হবে মাইনাস e⁻−x, এটা হয়ে যাবে 1, তাই কি না? আচ্ছা, তাহলে ফায়দাটা কি হলো এখানে? এখানে কি কি হইলো এমন সুবিধা? e⁻−x প্লাস 1, মানে এটা হয়ে গেছে e⁻−x, আর এটা হয়ে গেছে 1। ইয়েস ইয়েস, এখন তুমি খেয়াল করো, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? অবশ্যই ডিএক্স দিতে হবে আমার। নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি এখানে মাইনাস e⁻−x আসে না? কারণ 1 কে করলে তো 0। তো e⁻−x প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস e⁻−x। আমরা একটা মাইনাস দিয়ে দিলাম এখানে, মাইনাস দিয়ে পুষাই দিলাম। তাহলে কি ব্যাপারটা মিলে গেল না, যে e⁻−x প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন উপরে আছে? তাহলে আনসারটা কি হবে? মাইনাস তো আছেই, লন নিচেরটা ফাংশন যেটা e⁻x+1। ঠিক আছে কিনা? আশা করি বোঝা গেছে। এখন লনের যে প্রপার্টি, সেটাও মাথায় রাখবা, পরীক্ষা কিন্তু এটাও থাকতে পারে অথবা এটাও থাকতে পারে, লন 1/e⁻x+1। আমি যদি ভিতরের জিনিসটাকে উল্টায় দিই, বাইরের একটা মাইনাস দিতে হয়, তো মাইনাস দিছি মানে মাইনাস প্লাস হয়ে গেছে। তো এটাও থাকতে পারে অপশনে, কারণ ডিরেক্ট তো এটা আসে। অনেকে আবার এই সম্পর্কে জানে না, সে আবার খুঁজবে আমার আনসার গেল কই। তো এটা যদি অপশন আছে, এটা আসলে সেম জিনিসই। ধরো একটা এক্সাম্পল দিই, লন সাইন এক্স যে কথা, মাইনাস দিয়ে লন কসেক এক্স সেম কথা। তার মানে আমি যদি বলি লন এ যে কথা, মাইনাস দিয়ে লন 1/a সেম কথা। সো এই ব্যাপারটা যদি মনে না থাকে, এই ধরনের ক্ষেত্রে স্যার তোমাকে আটকায় দিতে পারে কিছু সময়ের জন্য। পরে তুমি কি করবা? অপশন খুঁজবা, মান বসে বসে অপশন খুঁজবা। তা আবার তুমি ঝামেলায় পড়ে গেলে না, লম্বা সময় চলে গেল। আশা করি বুঝাইতে পারছি। ধরো এটা যদি আমরা করতে চাই এখন, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই টু e⁻5x প্লাস 3 e⁻−5x। এখন কি করব? আমার পছন্দ মতো আমি প্লাস দ্বারাই গুণ করবো উপরে নিচে। আমি বললাম e⁻5x দ্বারা যদি গুণ করি, তাহলে উপরে থাকবে e⁻5x, নিচে হবে কি 2 × এটা হয়ে যাবে 5x² বা 10x, তাই না? আমি এটাকে e⁻5x² হিসেবে লিখলাম। ও এখানে কিন্তু মাইনাস ছিল, মাইনাস কিন্তু এটা, তাই এটা হয়ে গেল কি 3 খালি, তাই না? এখন তুমি দেখো, আমি যদি বলি এখন, আমার তো ডিএক্স আছে না, এখন তো আমার বুঝতেছো নিশ্চয়, আমি এখন e⁻5x সমান আমি কত ধরবো? জেড ধরবো, কারণ আমার তো পুরাটাকে জেড ধরে পোষাবে না, আর আমার তো এইটার সাথে মিলানো লাগবে না হিসাবটা। e⁻5x কে জেড ধরলে আমরা বলতে পারবো 5 e⁻5x ডিএক্স সমান ডিজেড। 5 e⁻5x, তাহলে আমি এখান থেকে বলতে পারি e⁻5x ডিএক্স সমান 1/5 অফ ডিজেড। আমরা জাস্ট এখানে মানটা বসাবো। এটা কি 1/5 ডিজেড হয়ে গেল না? এটা হয়ে গেল 1/5, এটা হয়ে গেল ডিজেড। কোনো প্যারা আছে? নাই। আর নিচে কি 2 × এটা হয়ে গেল z² + 3। তো এটা কি একদম সিম্পল তোমার x² + s² ফরম্যাটে চলে গেল না? চিনছে কোনটা? তাহলে আমি এখানে 2 কমন নিয়ে বাইরে নিয়ে আসলাম, তাহলে ভিতরে কি থাকলো? ডিজেড z²। আর এখানে একবারে আমি 3/2 হবে, তো আমি একবারে √3/2² লিখে দিলাম। এটা তো বাচ্চাদের সূত্র, এটা 1/a, এটা একবার উল্টাই লিখে ফেলি, √2/√3 ইন্টু 10 ইনভার্স জেড ডিভাইডেড বাই √2/√3। তো
তাহলে উল্টে হয়ে যাবে √3/√2। এখন তুমি জেড এর জায়গায় জেড এর মানটা বসাবা, জেড এর মানটাকে এই যে e⁵ এটা বসাই দাও। ঠিক আছে? তো বাকিটা তো আশা করি বুঝতে পারছো। সো এটা, তো তুমি এইভাবে করে ফার্স্ট যাবে নাকি ক্যালকুলেটর দিয়ে মান বের করে ফার্স্ট যাবে, এটা তোমার হাতের সাথে ক্যালকুলেটর সম্পর্কের উপর ডিপেন্ড করে অনেকটা। ঠিক আছে? মাথা, হাত এবং হাতের স্পিড অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আশা করি বুঝতে পারছো। সামনে আগে, এটা একটা চমৎকার ইম্পর্টেন্ট সূত্র, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাস দ্যাট উই ডোন্ট রিকগনাইজ যখন সময় আসে। এটা, এগুলাকে আমরা যতটা চিনি, ধরো এগুলো এমন সূত্র, এই যে 9টা সূত্র লিখে আসছিলাম না একটু আগে, একটা না 9টা বলছিলাম, এই 9টার মধ্যে এই দুইটাই মুখস্থ করো, বাকিগুলা লাগলে মুখস্থ করো, না লাগলে নাই। বাট এটা কিন্তু সবাই জোর করে মুখস্থ করতে চায়, দেখবা অনেকেই এটা মুখস্থ পারে, অনেকেই দেখবা প্লাসের জায়গায় মাইনাস, মাইনাস থেকে প্লাস উল্টা পাল্টা করে ফেলে। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে ওভাররেটেড সূত্রের মতো আমার কাছে, মানে এগুলো আননেসেসারি, মানে খুবই বাজে সূত্র এগুলা, মানে মনে রাখার কোনো দরকার ছিল না। সো এটা আমরা অনেকেই মনে রাখতে চাই, এবং মনে রাখতে গিয়ে একটার সাথে একটা মিশাই ফেলে, গুলাই ফেলে, যে দেখো উপরে এক্স মাইনাস যেখানে a+x হয়ে গেছে, কোনো প্যাটার্ন নাই, মানে মনে রাখতেও আবার ছন্দের ভিতরে আবার ছন্দ ঢোকানো লাগে মনে রাখার জন্য, যে এটা এটার জন্য এটা, তাই এটা হয়েছে এটা এরকম। বাট এটা কিন্তু একটা অবহেলিত সূত্র, যেটা আসলে খুবই পাওয়ারফুল এবং যেটা প্রায়ই পরীক্ষায় চলে আসে। সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে এই যে এখন যেটা লিখবো সেটা, সেটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই x√x² - 1। এটা কার সূত্র? অবহেলা দেখা যাচ্ছে, সূত্র চিনছো? হ্যাঁ, এটা কার ফাংশন? এটা কাকে ডিফারেন্সিয়েট করলে এই জিনিসটা আসে? না, এটা হচ্ছে sec ইনভার্স এক্স। ddx of sec inverse x সমান 1/x√x²-1। সো এটা একটা কথা একটু বলে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই সূত্রটা কিন্তু বইগুলোতে ভুল ভাবে দেয়া আছে, যেটা দেয়া আছে সেটা ভুল। এটা তুমি অসীম কুমার বলো, কেতাব স্যার বলো, এসিউ আহমেদ বলো, যে বই বলো না কেন, সবগুলা বই, লেটেস্টটা রূপন্তি মুকুন্দি যা মন চায় বলো, যতগুলো বই আছে সবগুলা বইয়েই এই সূত্রটা ভুল ভাবে দেয়া। ঠিক আছে? এখন আমি লেটেস্টটা চেক করেই বললাম, সবগুলো বই সূত্রটা এইভাবে দেয়া, যে x√x²-1। এই টপিকের উপর আমার একটা ভিডিও আছে, বইয়ের সূত্র ভুল, এরকম ভাবে বলা আছে, মানে মূলত সূত্রটা আসলে এটা না। সেটা কেন এরকম সেটা আমি এখন বলার দরকার মনে করতেছি না, আসলে আননেসেসারি কথাবার্তা। তাও যদি জাস্ট এটা নিয়ে যায়, তাহলে মাথায় রাখবে এখানে কিন্তু এক্স বসবে না, এখানে বসবে মডুলাস অফ এক্স। মানে ওভারঅল আনসারকে তুমি কখনোই নেগেটিভ হতে দিতে পারবা না। তুমি যদি এক্স এর মান নেগেটিভ বসো, এখানে আনসার নেগেটিভ চলে আসবে না ওভারঅল। বাট sec ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন ইজ নেভার নেগেটিভ। তাহলে তোমার এটাকে অলওয়েজ পজিটিভ রাখার উপায় কি? যেহেতু তুমি এক্স এর মান নেগেটিভ বসাতে পারবা, এক্স এর মান নেগেটিভ, অক্ষ বরাবর নেগেটিভে নেগেটিভ 2 তুমি বসাইতে পারো, -2 বসালে কোনো সমস্যা নাই। বাট আনসার ক্যান নট বি নেগেটিভ, তো এটাকে তুমি মেনটেন করবা কেমনে? ইনপুট হিসেবে -2 দেওয়া যাবে, বাট আনসার ক্যান নট বি নেগেটিভ, কিভাবে মেনটেন করবা? আমি যদি মডুলাস দিয়ে দিই, তাহলে তো -2টা +2 হয়ে গেল, আর এদিকে তো স্কোয়ার হয়েই গেছে, এখানে তো কোনো গ্যাঞ্জাম নাই। তো এটা মডুলাস সহ মনে রাখবা। যদি পরীক্ষায় ফার্স্ট এটা নিয়ে গেছে যায়, তাহলে মাথায় রাখবা মডুলাস বলাটা হচ্ছে আনসার। বুঝছো? তাহলে এখানে মডুলাস দেখে ভয় পাবা না। যদি দেখো বাই চান্স ফার্স্ট পরীক্ষা দিছে এটা dx/√x, অনেকে আবার মডুলাস দেখে প্লাস মাইনাস চিন্তা করতে থাকবে, যে মডুলাস তো আমি পারি না, মডুলাস দেখলেই তো অনেকের গায়ের লোম দাঁড়া হয়ে যায়, তাই না? সো এখানে মডুলাসটাই সঠিক ছিল, এখানে মডুলাসটাই আসল। তো এখানে এটা হবে কত? sec ইনভার্স x। বাট যদি মডুলাস ছাড়া দেয়, তাহলে তোমার মতো নিয়ে যাবার কি, বইয়েরটা তো আছেই। বোঝা গেছে কিনা? এখন দেখো, এটা এটা কাজে লাগবে কিভাবে। ধরো তোমাকে একটা আমি ফাংশন দিলাম, ধরো বললাম এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই x+3 √x² + 6x + 8। এখন এটা তোমার অবজারভেশনের উপর, যে তুমি দেখে চিনে ফেলতে পারছো কিনা। একটা তো মেথড আছে, তুমি এখানে মিডল টার্ম করবা, তারপরে এখানে হাবিজাবি অনেক কিছুই করা যায়, ক্যালকুলেটর তো আছেই। তুমি একটু যদি ভালো করে খেয়াল করো, তুমি দেখবে এখানে x+3² বানানো যায়, x² + 2 × x × 3 + 3² মানে 9, মানে -1 দেওয়া যায় এখানে, তাই না? তুমি ঝটপট যদি একবার খেয়াল করো, এটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আমি কিন্তু মুখে মুখে করতেছি, বোঝার চেষ্টা করবো। x² + 2 × x × 3 6x হয়ে গেল, +3² মানে 9 হয়ে গেল, x+3² হয়ে গেল, x+3² হয়ে গেল। আমি তো 9 লিখছিলাম না, আসলে তো 8, -1 লিখতে হবে না? তো এটা কি এক্স্যাক্টলি প্যাটার্ন মিলে গেছে না? dx/x+3 √x ² - 1, তাহলে ফুল ছুটে আসবে এখানে sec ইনভার্স x+3। তো এটা কি ক্যালকুলেটর দিয়ে করে সহজে করা যাবে? এইভাবে তো দেখে ফেললেই মিলে গেল, এখন দাগাই দিবা। আর যদি একান্তই না পারো, ভুলে যাও পরীক্ষার সময়, ক্যালকুলেটর তো আছে।
আশা করি বুঝাইতে পারছি। আর পুশ করার দরকার নাই, দেখে চিনে গেছো চিনে গেছো, এখন চিনতেছি না কেন এটা নিয়ে যদি আবার জেদ ধরে বসে থেকে পরীক্ষা হলে তাহলে আবার সমস্যা, না বুঝতে পারলে ক্যালকুলেটর মারো, শেষ। সময় খুবই এখানে ক্রুশাল। দেখে চিনে গেছো, ওকে, খুবই ভালো, খুব দ্রুত করে ফেলতে পারবা। বাট দেখে চিনতেছো না, এখন চিনার পিছিয়ে গেছাচ্ছ বসে বসে, চিনতেছি না কেন, এখন আমার দেখতে বুঝতেই হবে এটা কেমনে আসছে, তাইলে মারা খাবা। ঠিক আছে, তখন তুমি ক্যালকুলেটারের মান বসো, লিমিট বসো, অপশন পাঁচটা দিয়ে মাথার প্রেশার কম রেখে মিলাই ফেলো। ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ে আসলে তেমন কোনো কথাবার্তা বলার দরকার নেই, এটা পুরাটাই ক্যালকুলেটর বেসড করে ফেলা যায়। স্টিল দেয়ার আর সাম শর্টকাটস। ইন্টিগ্রেশন বাই পার্টস এর কিছু শর্টকাট আছে। আম, ধরো একটা, যদি বলি টেবুলার মেথড তো চেনো, ইন্টিগ্রেশন বাই পার্টস এর টেবুলার মেথড চেনো, টেবুলার মেথড চেনো, ইন্টিগ্রেশন বাই পার্টস তো চেনো, ওই যে খন্ডায়নের মাধ্যমে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন বাই পার্টস। ধরো তোমাকে বলা হলো ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ইন্টু সাইন এক্স ডিএক্স, জানো তো কিভাবে করতে হয়, ইউ ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মাইনাস ওই যে ইউ ভি ডিএক্স। এখন কাকে ইউ ধরবা কাকে ভি ধরবে এটা জানা আছে আশা করি লিয়াটে। তো এইগুলো যদি পরীক্ষায় পেস্ট লেগে যায় তাহলে অবশ্যই ক্যালকুলেটরের কাছে আত্মসমর্পণ করে দাও, মিলাই ফেলো। ঠিক আছে, লিয়াটেটা কি বলে, লগারিদমিক ইনভার্স ফাংশন এলজেব্রিক, এলজেব্রিক মানে কিন্তু এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার 3 এগুলা, এক্স কিউব প্লাস 3 এক্স প্লাস সামথিং এগুলা। আর এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে 2 এর পাওয়ার এক্স, 3 এর পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স এগুলা, ই এর পাওয়ার এক্স এগুলা, মানে ধ্রুবক টু দি পাওয়ার ভেরিয়েবল হচ্ছে এক্সপোনেনশিয়াল, আর ভেরিয়েবল টু দি পাওয়ার ধ্রুবক হচ্ছে এলজেব্রিক ফাংশন, অথবা বহুপদীয় ফাংশন বলা যায় এগুলোকে। আজকের এই ভিডিওটা রেকর্ডেড, হ্যাঁ আজকের ভিডিওটা রেকর্ড হচ্ছে, আজকে ক্লাস শেষ করে আপলোড করে দিব। ঠিক আছে, কারণ আজকে ক্লাসে আমি এক্সট্রা কথা বলছি, শাস্ট কেন্দ্রিক কথাবার্তা বলছি অনেক, এটা আগের রেকর্ড দিয়ে হবে না, এটাই দিব। আর যেগুলা বলি নাই সেগুলা রেকর্ড দিয়ে দিব। ঠিক আছে, এখন এটা কিভাবে করবো, ইউভি মেথড দিয়ে, এই যে শর্টকাটটা দেখাই। জানি তো কাকে ইউ ধরতে হবে, এই যে এটাকে ইউ ধরবে এটাকে ভি ধরবে, এটা তোমরা পারো। টেবুলার মেথডটা হচ্ছে এটা, আমরা ইউভি এভাবে টেবুলার ওয়েতে সাজাবো, কারণ যখনই পাওয়ার একটু বেড়ে যায় তখনই কিন্তু প্লাস মাইনাস স্পেস লেগে যায়, যে ভিতরে আবার আবার ইউভি করতে হয়, সেটা কিন্তু গ্যাঞ্জাম। তো আমরা যেটা করবো এখানে, যাকে ইউ ধরছে তাকে এখানে লিখবো, যাকে ভি ধরছে তাকে আমি এখানে লিখবো। ইউ কে আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি না, আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে থাকবো, এটাকে ডিফারেন্সিয়েট করতে থাকবো, এটাকে ইন্টিগ্রেশন করতে থাকবো, কত আসবে এখানে, মাইনাস কজ এক্স। এটাকে আরেকবার করলে কি আসবে, 6, এটাকে আরেকবার করলে কি আসবে, সাইন এক্স না, মাইনাস কজ ইন্টিগ্রেশন তো সরি, মাইনাস কজ করলে মাইনাস সাইন এক্স আসবে। ঠিক আছে, পরের বার করলে কি আসবে, এখানে 6, পরের বার করলে এখানে কি আসবে, কজ এক্স। তাই না, কারণ কজ এক্স এ করলে মাইনাস সাইন এক্স আসে, মাইনাস এক্স এ করলাম তাহলে কজ এক্স আসলো, তারপরে জিরো, তারপরে এখানে আবার কি আসবে ইন্টিগ্রেশন করলে, আম, কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, সাইন এক্স আসবে। ওকে, ডান, যেহেতু জিরো চলে আসছে, ডান, আমার কাজ শেষ। আমি এখন করবো কি, আমি এগুলাকে কোনাকুনি এভাবে লিখবো, এটা 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 এভাবে কোনাকুনি লিখে যাবে, এবং এগুলা প্লাস মাইনাস অল্টার করে করে লিখবো। আমি বলবো এখানে প্রথমটাতে হচ্ছে আমাদের, প্রথমটাতে হচ্ছে আমি বললাম প্লাস, এই যে কোনাকুনি আসছে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখন এই প্লাস মাইনাস গুণ করে যা আসলে আমি দেখে দেখে বসাই দিব যেভাবে আসে। যেমন ধরো এখানে এটাকে প্লাস মাইনাসে মাইনাস না, তো বলবো প্রথমটা কি আসবে, মাইনাস এক্স কিউব কজ এক্স, তারপরটা কি মাইনাস মাইনাসে প্লাস না, তো কি হবে, এটা হবে 3x² সাইন এক্স, তারপরটা কি প্লাস না, তো এটা কি হবে 6x কজ এক্স, তারপরটা কি মাইনাস না, -6 sin x। বিশ্বাস না হইলে করে দেখতে পারো, আনসার এটাই আসবে যদি আমি এখানে কোনো ভুল না করে থাকি। সো এটা তোমাকে একটু গুছানো ব্যবস্থা দিবে, যেটা মাধ্যমে তুমি ইউভি মেথডটা একটু গুছানো চলে করবা, নাহলে পরীক্ষা কিন্তু ওই বাস খেয়ে যাওয়ার জন্য ওই মাইনাস প্লাস ব্র্যাকেট দেই কি দেই নাই, মাইনাস গুণ করতে ভুলে গেছি, এইসবই কিন্তু বাস খায়। এইভাবে থাকলে জিনিসটা একটু নিট এন্ড ক্লিন থাকে। পাঁচটা অপশন, এখন পাঁচটা অপশন চেক করবে না কিভাবে করবে তোমার ব্যাপার। সবসময় অপশন টেস্ট করা আসলে খুব একটা সুখকর হয় না, তো মাঝে মধ্যে টেকনিকটা কমন পড়ে গেলে বেটার, ওইভাবে আগে যাও। রিটেন অ্যাপ্লাই করা যাবে, হ্যাঁ, এটা ইঞ্জিনিয়ারিং রিটেন অ্যাপ্লাই করা যাবে, অবশ্যই যাবে, এটা একটা এটাতে কোনো ফাঁকফোকর তো নাই। আমি আর এইভাবে যা করতাম তা এখানে টেবুলার মেথডে করে ফেললাম, ইট ইজ কল টেবুলার মেথড। এটা এখানে কিন্তু আমি কোনো কিছু লুকাই নেই স্যারের থেকে, জাস্ট আমি যা করতাম এটা একটু স্টাইল করে গুছাই করছি। এটা কিন্তু এল হসপিটালের মতো না যে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সব দেখা যাচ্ছে। আর এল হসপিটালতে কিন্তু এডমিশনে করা যায়, সো এডমিশনে এল হসপিটাল নিয়ে কোনো প্যারা নেই আসলে। আশা করি বুঝতে পারছো, বোঝা গেছে কিনা। এখন দেখো আরেকটা দেখাই, ওটা একটু ইন্টারেস্টিং, কিছু আছে যেগুলো শেষ হয় না, এখানে কি জিরো চলে আসছে না, কিছু ফাংশন আছে যেগুলো কখনো জিরো আসবে না, ওটা তো চলতেই থাকবে চলতেই থাকবে, তাই না। তো সেক্ষেত্রে একটা ফাংশন বললে, মনে করে বললাম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এখানে তুমি যাকেই ডিফারেন্সিয়েশন করো যাকে ইন্টিগ্রেশন করো
নো ওয়ান উইল এন্ড, এটা ই টু দি পাওয়ার এক্স আসতেই থাকবে, এটা খালি সাইন কজ মারতে থাকবে, খালি মাস প্লাস মাইনাস আসতে থাকবে। তো এখানে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, এটা এটা তো আমাদের সিরিয়াল বলতেছে লিয়াটে। সিরিয়ালে কি আগে আসে? ইন্টিগ্রেশন। লিয়াটে না এল লগারিদমিক লগারিদমিক নাই, আই হচ্ছে ইনভার্স ইনভার্স এখানে নাই, কি হচ্ছে ট্রিগোনোমেট্রি ট্রিগোনোমেট্রি আগে আসবে, তাহলে আমরা বলবো ইউ হচ্ছে আমরা সাইন এক্স কে ধরবো, আর বি হচ্ছে আমরা ই টু দি পাওয়ার এক্স ধরবো। তো ইউ কে আমরা কি করতে থাকি? ডিফারেন্সিয়েট করতে থাকি। সো বললাম কজ এক্স, এখানে করবে ইন্টিগ্রেশন হবে ই টু দি পাওয়ার এক্স, এটাকে আবার করবে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? মাইনাস এক্স, এখানে কি আসলো? ই টু দি পাওয়ার এক্স। সেটা কি কখনো শেষ হবে? ইট উইল নেভার এন্ড। তাহলে এখানে আমরা খুঁজবো কি, যেটা কখনো শেষ হয় না, সেখানে আমরা খুঁজবো আমার যে মেইন ফাংশনটা, এই মেইন ফাংশনের যে মেইন এলিমেন্ট, ধ্রুবক টুবক বাদ দিয়ে এলিমেন্ট যেটা আছে সেটা চলে আসছে কিনা। দেখো তো এই এই লাইনে কি আমার ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স চলে আসছে না? এখানে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, বাট আমার তো মানে এটা তো প্রথমবারেরটা, আমার কি এখানে এসে আবার ই টু দি পাওয়ার সাইন এক্স চলে আসছে না? তো যেখানে আমার মেইন এলিমেন্টটা চলে আসবে আমি সেখানে হোল্ড করব এবং এটাকে বক্স করব। দেন কিভাবে লিখবো এটা খেয়াল করবা। আমি এটাকে কি আমি আই বলতে পারি না? এটা তো আমার আই, ইন্টিগ্রেশনের আনসারকে আমি আই বললাম, আমি লিখলাম এই যে এখানে কিন্তু এই সূত্র মানবো আমরা, এটা হচ্ছে প্লাস, এ বরাবর হচ্ছে মাইনাস, এখন ওই প্লাস কোনাকুনি হিসাবটা বসাই দিব। এটা কি আসবে প্রথমে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা হবে কি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, দেন এটা কি হবে কোনাকুনি গুণ করলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। এখন এটা তুমি আলাদা বক্স করছি না, যেহেতু সেম জিনিস রিপিট আসছে, এটাকে তুমি এভাবে লিখবা মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, মানে বক্স মানে হচ্ছে আবার ইন্টিগ্রেশন। তো দেখো তো এটাকে আসলে সেম জিনিস না? ই টু দি পাওয়ার সাইন এক্স ডিএক্স কে আমি আই বলতেছি না? তো এটা কি আই না আমার আসলে? এটা আসলে মাইনাস আই। তো আমি যদি এখন এটাকে বলি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস আই, তাতে কি কোনো সমস্যা আছে? এখন এই মাইনাস এটাকে এই পাশে নিয়ে আসলে কি হবে? প্লাস টু আই। এখন তাহলে বুঝতেছে আশা করি আনসারটা কি হবে? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিভাইডেড বাই টু উইল বি আনসার। আশা করি বুঝছো। তাহলে আমরা বলবো আই সমান কি আসবে? আই সমান আসবে এখান থেকে এটা ডিভাইডেড বাই টু, তাই কি আসবে? এটা ডিভাইড বাই টু। আশা করি বুঝতে পারছো। এটা গেল একটা ভালো টেকনিক যেটা তোমাদের কাজে লাগবে পরীক্ষায় আশা করি। এখন দেখো আরেকটা শর্টকাট, খুবই চমৎকার এবং পাওয়ারফুল শর্টকাট হচ্ছে এটা। আহ এটা থেকে প্রায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে এটা, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু এ, এই যে ধ্রুবকটা যেটা এক্স এর সহগ হিসেবে আছে পাওয়ারে, এ ইন্টু ফাংশন অফ এক্স প্লাস যদি এই ফাংশনের ডিফারেন্সিয়েশন থাকে, তাহলে আনসারটা হবে ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওই ফাংশনটা। এখানে কিন্তু আবার এ নিয়ে আসো না। তার মানে যদি এরকম ফরম্যাট থাকে যে ই টু দি পাওয়ার এক্স গুণ আকারে কার সাথে আছে, এক্স এর যে সহগটা সেটা ইনটু একটা ফাংশন প্লাস ওই ফাংশনের ডিফারেন্সিয়েশন, যদি তাই হয় আনসার হচ্ছে ডিরেক্ট ই টু দি পাওয়ার এক্স, এটাকে বাদ দিয়ে যায় ফাংশন অফ এক্স আসবে। তো এক্সাম্পলটা কি? ধরো তোমাকে পরীক্ষায় বললো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স, তো এটাকে ক্যালকুলেটর দিয়ে করে মিলানোর সময় আছে? এটা তো ডিরেক্ট বলা যায় আনসারটা কি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, কারণ এখানে এক্স এর সহগটা কত? ওয়ান, ফাংশনের সহগ কত? এখানে ওয়ান। মাঝে মধ্যে উল্টাপাল্টা করো, মাঝে মধ্যে দেখবা আগে কজ এক্স দিছে। এটা তো করতে পারে স্যার, নাকি পরীক্ষাতে এটা করতে পারে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস সাইন এক্স। তুমি তো মনে মনে আশা করবা আহারে আমার তো কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস এনে, সাইন মাইনাস তো নাই। তুমি আহারে না বলে এটাকে এই পাশে নিয়ে আসো, সাইন এক্স প্লাস কজ, এটা তো বিনিময় বিধি মেনে চলে না? সাইন এক্স প্লাস কজ যে কথা, কজ এক্স প্লাস সাইন সেম কথা। তুমি কেন কজ এক্স কে ফাংশন ধরবো? তুমি তো সাইন এক্স কে ফাংশন ধরার কথা। তুমি সাইন এক্স প্লাস কজ এক্স বলো, না সাইন এক্স হচ্ছে ফাংশন, তার ডিফারেন্স কজ এক্স, এটা আসলে সেম কথা। ডিরেক্ট বলবো আমাকে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। সো দেখো, নো ক্যালকুলেটর উইল ক্যান্ট বিট, মানে নো ক্যালকুলেটর উইল বিট ইউ। এইটা যদি তুমি পারো, তোমার কিন্তু বিট করা যাবে না। ক্যালকুলেটর দিয়ে করবে, ফার্স্ট আনসার বের করবে, দেন পাঁচটা অপশনের সাথে মিলাবে, তার তো ওখানে এক মিনিট শেষ। তুমি এটা দেখেই দাগাই দিলা, তুমি কিন্তু আরো 10টা প্রশ্নের জন্য কনফিডেন্স বুস্ট করে ফেলছো, যেটা আমি বুঝে গেছি। বুঝছো? তো সবকিছু ক্যালকুলেটর দিয়ে মিলবে ব্যাপারটা আসলে বিশ্বাসযোগ্য না। যেমন ধরো এটাও কিন্তু একটা কঠিন ম্যাথের মধ্যে পড়ে, যদি তুমি ধরতে না পারো আর কি, তাহলে কঠিন ম্যাথ। ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান স্কোয়ার। একটু যদি ভালো করে খেয়াল করো দেখবা এটা হচ্ছে ফাংশন এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে আসলে এটা। তাহলে এটা একদম হুবহু মিলে গেছে, আনসারটা কি হবে তাহলে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান। তো দেখে দেখে দাগাই দিতে পারার মজাটা আলাদা। তা দাগাইতে পারলে পরীক্ষায় আসার পরে গল্প বলতে পারবা দেখি দাগাই দিছিলাম। এরকম আর এক্সাম্পল আছে আমার পিডিএফ এ, সেটা তোমরা দেখবে। আম, এর বেশি আসলে গ্যাঞ্জাম দেখাতে চাচ্ছি না। এগুলা এগুলো পারবা। এখন ধরো তোমাকে পরীক্ষায় বলা হলো ইন্টিগ্রেশন অফ
লন এক্স ডিএক্স, এটা তো ক্যালকুলেট দিয়ে হয়ে যাবে। বাট ধরো আমি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট বললাম ক্যালকুলেটর নাই, তখন কিভাবে করবা? এটা তো এমন ফাংশন না যেটা তুমি এটা তো আগে পিছিয়ে কিছু চিনো না, এমন কাউকে চিনো যাকে ডিফারেন্সিয়েট করলে লন এক্স আসে? এটাকে চিনো যে লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1/x আসে, তো ইফ ইট ওয়াজ 1/x ডিএক্স তুমি সহজেই বলতা আনসার হচ্ছে লন এক্স। বাট এমন কাউকে তুমি চিনোই না যাকে ডিফারেন্সিয়েট করলে লন এক্স আসে, তুমি যদি খুব উচ্চ মার্গের স্টুডেন্ট না হও, চেনার কথা না আসলে। তো কাকে ডিফারেন্সিয়েট করলে লন এক্স আসে আমরা জানি না, এবং এখানে ইউভি মেথডে দেখা যাচ্ছে না, কারণ কি? কারণ তো আবার এখানে তো দুইটা ফাংশন নাই। এই বুদ্ধিটা আমি পরীক্ষা হলে করছিলাম, ইন্টারে থাকতে মেবি এটা। তো আমার মাথায় আসছিল তখন যে আমি লন এক্স পারি না। So আমি একটা করছি, আমি অবশ্যই যেটা করছি, আমি লন এক্স কে ধরছি একটা ফাংশন, আর আমি স্বয়ং ডিএক্স একটা ফাংশন ধরে ফেলছি। আমার উত্তর মিলিত হয়েছে। তা আমি এটা করছি, লন এক্স বলছি ইউ, এটাকে বললাম ভি, ইউভি মেথড অ্যাপ্লাই করছি। তো আমি তো এমন কিছুকে ভি ধরবো না যেটাকে আমি ইন্টিগ্রেশন করতে পারি না, আমি কি লন এক্স কে ভি ধরবো? লন এক্স কে ইন্টিগ্রেশন পারি না দেখেই তো আমি এটা করতেছি। লন এক্স কে তো ইন্টিগ্রেশন করতেই বলছি, যেটা পারি না আমি। তা আমি কাকে ইউ ধরবো? এটাকে ইউ ধরবো, কারণ তাকে তো আমি ডিফারেন্সিয়েট করতে পারি, যাকে ইউ ধরে তাকে ডিফারেন্সিয়েট করতে হয় না। ওকে, তাই আমি বললাম লন এক্স হচ্ছে আমাদের ইউ, ইন্টিগ্রেশন অফ ডিএক্স না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি আমার এক্স না, মাইনাস বড় ইন্টিগ্রেশন আছে একটা, ডিডি এক্স অফ লন এক্স না, কি হবে? 1/x। এরপরে কি এটা ইন্টিগ্রেশন আরেকবার করতে হয় না? এক্স পুরোটাকে আবার ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেশন করতে হচ্ছে না, ডিএক্স। এক্স এর কারিগর কত থাকে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স থাকলো কত? এক্স লন এক্স মাইনাস এক্স, আনসার কত আসবে? এক্স ইন্টু লন এক্স মাইনাস ওয়ান। বুঝছো? যখনই দেখবা একটা ফাংশনের ইন্টিগ্রেশন করতে বলতেছে এবং তুমি ওইটার ডিরেক্ট হিসাব জানো না, যদি হাতে ক্যালকুলেটর না থাকে, আমি ধরে নিচ্ছি তুমি তো অন্যান্য ভার্সিটিতে পরীক্ষা দিবা যেখানে ক্যালকুলেটর নাই, তাই না? সেটা তো হিসাবে রাখতে হবে। তো সেক্ষেত্রে ডিএক্স কে আসলে এক্স ধইল না, যেটা করতে হয় সেটা আসলে হচ্ছে লন এক্স ইন্টু ওয়ান, বলো ওয়ান, ওয়ান তো একটা ধ্রুবক ফাংশন, ওয়ান তো একটা ফাংশন, তাই না? এইভাবে চিন্তা করো, তখন তুমি কি করবা? যাকে ইন্টিগ্রেশন করতে পারো না তারে তো তুমি অবশ্যই ইউ ধরবা, তুমি তো তার ইউ ধরতে বাধ্য। তাকে ইন্টিগ্রেশন পারলে তো তুমি ডিরেক্টলি আনসার লিখে ফেলতে পারতা, তাই না? সেই টেকনিকটা মনে রাখবা, আশা করি কাজে লাগবে। যে কোনো ইন্টিগ্রেশন যখন আটকে যাবে, ইউভি মেথড অ্যাপ্লাই করে কাজ করে ফেলা যায়। বুঝছো? ইন্টিগ্রেশন বাই পার্সিয়াল ফ্র্যাকশনস এমসিকিউর জন্য খুবই আননেসেসারি একটা টপিক। ইন্টিগ্রেশন বাই পার্সিয়াল ফ্র্যাকশন আসলে তোমার শাস্ত্রের জন্য দেখার দরকার আছে বলে আমার মনে করি না। ইন্টিগ্রেশন অফ মডুলাস ফাংশন ইজ ইম্পর্টেন্ট, এটাতে আমরা একটু ঢুকি। এবং না, এটাতে ঢোকার দরকার নাই। আমি এই পার্টটুকু তোমাদের পুরোটা রেকর্ড আপলোড দিয়ে দিব। আর ইন্টিগ্রেশন অফ মডুলাস ফাংশন মানে মডুলাস ওয়ালা ফাংশন থাকলে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, এন্ড এরিয়ার ক্ষেত্রে কিভাবে ক্ষেত্রফল বের করতে হয়, সেই টপিকটা আমি তোমাদেরকে আলাদা রেকর্ড দিয়ে দিব। মানে এইটুকু মধ্যে যা পড়ালাম তা মূলত ছিল সাস্ট কেন্দ্রিক কথাবার্তা। আর ইন্টিগ্রেশন অফ মডুলাস ফাংশন এন্ড কি বলে এটাকে, আচ্ছা মডুলাস ফাংশন ইন্টিগ্রেশন কি এখানে করা যায় দেখি তো, তাহলে একটু এক্সট্রা কথা মেবি বলা যাবে। মডুলাস গেল কই আমার? এবিএস না? ও চিনো না, তুমি তো শিক্ষিত সিডাব্লিউর মানুষ। এই ইএস এ ই কই? এবিএস কই? এবিএস তো বুঝছি, আমি চিনি, এই যে এবিএস পাইছি, এই যে এবিএস, এই দেখো হাইপের উপরে বড় করে একটু, এই যে দেখো, এই যে এবিএস, তাই না? তাই আমি বললাম এখানে শিফট দিয়ে এবিএস দিলাম। তাহলে মডুলাস অফ এক্স, একটা এক্সাম্পলই দিই, মনে করো আমার এখানে দেয়া আছে একটা এরকম, মনে করো বলা হলো আমাকে মডুলাস অফ এক্স ডিএক্স, মডুলাস অফ এক্স ডিএক্স লিমিটটা কত বললো? লিমিটটা বললো -1 থেকে 1, লিমিটটা বললো -1 থেকে 1, কত আসে আনসারটা? কি আসছে? ও, আমি তো লিখি নাই। -1, আনসার কত আসছে? 1। আনসার কি 1 আসে? আনসার 1ই আসে, ঠিক আছে। তাহলে বাট স্টিল মডুলাসের কনসেপ্ট তোমার থাকা লাগবে। মডুলাসের কনসেপ্ট ছাড়া খালি ক্যালকুলেটরের উপর ভরসা করা যাওয়া উচিত না, কারণ মডুলাস চূড়ান্ত লেভেলে মারা দিতে পারে পরীক্ষায়। তোমরা চিনো তো মডুলাস। তাহলে আমরা এটা একটু দেখার চেষ্টা করব। আমি রেকর্ডের পার্টে পুরাটা যে কভার করছি, এবং ওই পার্টে আমি সুন্দর মতো বাস্তব সংখ্যার কিছু পার্ট, ওই যে অসমতা নিয়ে কথাবার্তা এগুলো আসছে, মানে কোন রেঞ্জের মধ্যে এটা এটা হবে, কেন আমার স্প্লিট করে ইন্টিগ্রেশন করতে হয়, যদি তোমাকে বলা হয় যে এই জিনিসটা ইন্টিগ্রেশন করো, দেখা যায় যে 0 থেকে 2 পর্যন্ত সে নেগেটিভ, তাকে একভাবে ডিল করতে হয়, 2 থেকে 3 পর্যন্ত সে পজিটিভ, তাকে আরেকভাবে ডিল করতে হয়, আবার 3 থেকে শুরু করে 5 পর্যন্ত সে নেগেটিভ, আরেকবার আলাদাভাবে ডিল করতে হয়। সো এখন তাড়াহুড়া করে এই জিনিসটা 10 মিনিটে বলার থেকে লম্বা ভিডিও আছে, মোটামুটি একটু বড় করে ভিডিও আছে, আমি ওটা আলাদাভাবে দিয়ে দিব। সো ওই পার্টে শুধুমাত্র মডুলাস ফাংশনের ইন্টিগ্রেশন এবং ক্ষেত্রফল নির্ণয়ের পার্টটা আছে, তো সেটা রেকর্ড থেকে দেখে নিতে পারবা। আর এই পার্টটা আমি এখন আপলোড করে দিব। ওকে, আজকে তাহলে ক্লাস এটুকুই। ঠিক আছে, ধন্যবাদ ক্লাস করার জন্য যারা অনলাইনে আছে। রেকর্ড এবং পিডিএফ এখনই পেয়ে যাবো।